যে সব কাজকর্ম মিটিয়ে দিয়ে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা কি ধরনের জিনিস করার ইচ্ছে আছে? আমি 4টে কাজও ছেড়ে দিয়েছি ওই টাইমে, কারণ আমি শুধুমাত্র তখন একটু ঘুষি লাথি শিখবো বলে। তোমার পার্সোনালি ঈশ্বর বিশ্বাসটা কিরকম? একটা খুব ভাইটাল শট আমার একটা মনের মধ্যে, পারবো কি পারবো না, তাড়াতাড়ি করে আমি আগে ফটোটা বার একটু দেখে নিই। অভিনয় করবে এই কথাটা কবে ডিসাইড করলে? মিঠুন চক্রবর্তী বলো, প্রসেনজিৎ চ্যাটার্জি বলো, জিৎদা বলো, সবার সাথে আমার এই যে কাজ করার সুযোগ হয়েছে না, তখনও তাকাচ্ছ না আমার দিকে, দেখে বললো যে এত জটিলতা কেন তোমাদের মধ্যে? তেলে বেগুনে জ্বলে উঠলাম। হ্যাঁ, এই প্রশ্নটা জানো তো, এই যে সাত পাকে বাঁধার সময়টা, ওই সময়টা সম্পর্কে একটু বলো, না হলে আমার দর্শক বলবে তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমাকে লোকে ঐন্দ্রিলা তো বলে খুব ভালো লাগে, কিন্তু যখন লোকে দুষ্টু বলে না, এই মুহূর্তে কিরকম মনে হয়? সেলফ ডাউটটা মাঝে মাঝে আসে? মাঝে মাঝে না, এই সেলফ ডাউটটা জানো তো মানে আমার চিতায় যাওয়ার আগে অবধি থাকবে। কিন্তু হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অর্ণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। প্রথম যেটা বলবো সেটা হলো, আপনারা অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এটা না করলে কিন্তু ব্যাপারটা কীরকম একটা লাগে না? আপনারা একটা সুন্দর কনভারসেশন পান আমাদের কাছ থেকে। সাবস্ক্রাইব তো এমনি শুধু একটা বাটনের ক্লিক করে ফেলুন। তো আজকে আমাদের সঙ্গে আছেন ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলাকে আমি প্রথম দেখি সাত পাকে বাঁধার দুষ্টু হিসেবে। আপনারা বোধহয় সবাই তাকে ওই হিসাবেই প্রথমে চেনেন, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঐন্দ্রিলাটা লাইফের অনেক কিছু ঘটে গেছে ওর জীবনে। আর সবচেয়ে বড় কথা হলো, ক্যান্ডিড কনভারসেশনের একটা নিজস্ব একটা পাওয়ার থাকে, নিজস্ব একটা অন্যরকম একটা ব্যাপার থাকে, যেটা আজকে আমরা এই কনভারসেশনের মধ্যে পেয়েছি। ওর বেশ কিছু ভালনারেবল মোমেন্টসের কথা পেয়েছি, ওর জার্নিটার কথা পেয়েছি, ওর ট্রান্সফরমেশনের কথা পেয়েছি। সব মিলিয়ে একটা দারুণ দারুণ এঙ্গেজিং এবং ক্যান্ডিড আড্ডা হয়েছে। আমার তো দারুণ লেগেছে। সো সিট ব্যাক, রিল্যাক্স and enjoy the podcast. আমাদের সঙ্গে আজকে আছেন ঐন্দ্রিলা সেন। আমার যেই কজন মানুষের কাজ আমি টিভিতে দেখেছি এক সময়, দেখার পর মনে হচ্ছে যে একটা ভাবনার মধ্যে একটা কিছু ডিফারেন্স আছে বোধহয় মনে হচ্ছে। তারপর সেদিন আমার অঙ্কুশের সঙ্গে কথা হলো, তারপর অঙ্কুশের সঙ্গে একটা এপিসোড হলো দুর্দান্ত। তারপর থেকে মনে হচ্ছিল ঐন্দ্রিলার সঙ্গে একটা এপিসোড করতে হবে, কারণ আমার মনে হলো যে সেন্সিবল কনভারসেশন বলে যে বিষয়টা, সেইটা একটা বেশ জমিয়ে একটা আড্ডা হতে পারে তোমার সঙ্গে, এটা আমার মনে হচ্ছিল। কেমন আছো বলো ঐন্দ্রিলা? ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ। আর আমি তোমাকে থ্যাংক ইউ বেশিভাবে জানাতে চাই, কারণ আমার পডকাস্ট এটা ডেবিউ। আচ্ছা, হ্যাঁ, একদম। আর আমি খুব চেয়েছিলাম, মন থেকে চেয়েছিলাম, আমি এমন একটা মানুষের সঙ্গে কনভারসেশনে যাব যেখানে আমি একটু আমার মন খুলে কথা বলতে পারবো, উল্টো পাল্টা কথা নয়, মানে যেটা মনে আছে সেটা বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। এই দেখুন, আপনাদের জন্যই হচ্ছে এইসব। আপনারাই দেখেন বলে, লোকজন আপনারা দেখেন বলে তা ঐন্দ্রিলা বলছে এখানেই আসতে চেয়েছি। কেমন আছো বলো, কেমন আছো? ভালো আছি। এখন মানে লাইফটা অনেকটা পাল্টে গেছে, কারণ আগে কোনো স্ট্রেস নিতাম না, বাবা মায়ের ওপর পুরো সমস্ত দায়িত্ব ছিল। এখন সমস্ত দায়িত্বটা যেন মানে আমার ওপর। তো ওইটা একটা কোথাও একটা টেনশনের জায়গা, কারণ আমি একটু সিরিয়াস বলে বেশি। আদারওয়াইজ যদি বলো এমনি খুবই সর্টেড আমি, আর ভালো আছি। হ্যাঁ। নতুন ছবি আসছে, কবে জানি রিলিজ? 9th jan আমাদের ছবিটা, জানুয়ারি। ও খুবই মানে চলেই আসলো প্রায়। চলেই এলো, এবং ছবির টাইটেলটা নিশ্চয়ই তুমি জানো। তোমার কোনো প্রশ্ন আছে ছবির টাইটেল নিয়ে, যে কেন এটা রাখা হলো? অবশ্যই। দেখো, কেন রাখা হলো, এটা নারী চরিত্র যে বেজায় জটিল, এই নিয়ে কোনো সন্দেহ আমার নেই। কারণ জীবনে তো প্রচুর বান্ধবী আর কি, প্রচুর, এবং আমার মেয়েদের সঙ্গে বেশি বন্ধুত্ব হয়। আমি তাদের মধ্যে জটিল অনেক জায়গা দেখেছি, আবার অনেক জিনিস খুবই মানে দারুণ জিনিস আমার জন্য। আমার বান্ধবীরা যতটা করেছে আমার জন্য, ততটা আমার বন্ধুরা করেনি। তো আই ওয়াজ অলওয়েজ ব্লেসড। আমার দিদিরা, আমার পিসিরা, আমার মাসিরা, সমস্ত দিক থেকে আমার জীবনে ফিমেল এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই ছবির টাইটেলটা স্পেসিফিক্যালি নারী চরিত্র বেজা জটিল কেন, সেটা তো একটু জানতে চাইবই। হ্যাঁ, মানে এইটা প্রথমে আসলে একটা কনসেপ্ট মাথায় এসেছিল অঙ্কুশে,
তো সেখান থেকে ছবি হবে, ছবি করা হবে, আমিও পাশে যখন থাকি শুনি ঠিক আছে আর একটা নতুন ছবি, ওর যেহেতু প্রোডাকশন এটা সেকেন্ড ছবি হিসেবে, তো আমি ওকে পুরো সাপোর্ট করলাম যে বাহ খুব ভালো। এবার কনসেপ্ট কি হলো না যে মেয়েরা মানে ছেলেরা মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছে আর কি, এটা একটা কনসেপ্ট। তা আমি অঙ্কুশকে বললাম যে এটা হলে তো সত্যিই খুব ভালো হতো না গো, কারণ এই যে আমাদের এত রকম ইরিটেশন, বুঝতে পারো না, একটা ভেতর ভেতর রাগ হয়, তো তখনও তাকাচ্ছ না আমার দিকে, তো সেটা তো একটা সলভ হয়ে যাওয়ার মতন অবস্থা। আমাকে অঙ্কুশ অনেকক্ষণ দেখলো, দেখে বললো যে এত জটিলতা কেন তোমাদের মধ্যে? আর সেটাতে না আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। অবভিয়াসলি সেখান থেকে লিটারেলি ওর 4-5টা ফোন করে ফেললো, দিয়ে ওর মাথাতে এলো নারী চরিত্র বেজায় জটিল, এটাই নাম হবে। হ্যাঁ মানে উত্তম কুমার আমাদের গান ফেমাস, সব থেকে ফেমাস গান নারী চরিত্র বেজায় জটিল, সেটাতেও রেগে গেছিলাম। বললাম আর কোনো টাইটেল পেলে না, নারী চরিত্র বেজায় জটিল কি ঠুকলে? তখন বললো না, এই ছবিটার নাম নারী চরিত্র বেজায় জটিল রাখবো আর তোমাকে নেব। আচ্ছা বাহ, বাহ খুব ভালো কথা, একদম মানে আরো ডিরেক্ট ঠুকে দিল। ডিরেক্ট ঠুকে দিল। একটা জোক আছে এই নিয়ে, সেটা হলো একটা লোক তপস্যা করেছে অনেকদিন, তো ঈশ্বর এসছেন, ঈশ্বর বলেছে কি তপস্যা করেছিস এতদিন ধরে, কি চাস তুই? তো বলে আমার অ্যাকচুয়ালি কলকাতা থেকে শিলিগুড়ি খুব যাতায়াত করতে হয়, তা আমাকে না একটা ফ্লাইওভার বানিয়ে দাও, যে ফ্লাইওভারটা 10 মিনিটে আমাকে শিলিগুড়ি পৌঁছে যাবে। আচ্ছা বলো ইয়ার কি হচ্ছে নাকি, তো যা খুঁজে আমি কি সিভিল ইঞ্জিনিয়ার নাকি? তখন বলছে আচ্ছা এটা দেবে না, তাহলে একটা কাজ করো, তাহলে তুমি মেয়েদের মনের কথা বোঝার ক্ষমতা আমাকে দাও। ঈশ্বর একটা পজ নিয়ে জিজ্ঞেস করে ফ্লাইওভারটা কলেনের হবে? তো মানে মেয়েদের মনের কথা বোঝাটা চাপের আছে, ডিফিকাল্ট একটু। হ্যাঁ দেখো আমি না একটু অনেস্টলি তোমাকে আমি যেহেতু এখানে কেউ নেই আমি তোমায় কনফেস করছি, ডিফিকাল্ট। মানে এক এক সময় আমার খুব ভালো মুড আছে, তারপরে আমার মুডটা বিগড়ে গেল, এবার সেটা তুমি বুঝতে নাই পারো, তোমার দোষ নেই, কিন্তু আমি তো সেটা তোমাকে বোঝাতে চাই না, আমি তো চাই তুমি বোঝো। হ্যাঁ এটাই তো মুশকিল, মেয়েদের একটা এক্সপেকটেশন আছে, বুঝে যাক ছেলেরা, বুঝে। আর যারা ধরো সিঙ্গেল চাইল্ড, ছোট থেকে মেশো বাবা কাকু এদের খুব ভালোবাসা পেয়েছে, তারা না আরও যেন এটা বেশি এক্সপেক্ট করে নিজের পার্টনারের থেকেও। আমি কিন্তু বুঝতে পারছি যে কোথাও না কোথাও আমার পার্টনার ভুল নয়, আমি জানি, আমি স্বীকার করছি, তা সত্ত্বেও হারবো না। হ্যাঁ তা সত্ত্বেও হারবো না। বেশ, এই যে বললে বাবা মেশো, এই যে ওই সময়টা, তো আমরা ছোটবেলা থেকে শুরু করি এপিসোড আমাদের, তো ছোটবেলাটা কোথায় কেটেছে এবং কিভাবে কেটেছে বল? আমার ছোটবেলাটা আমার বাবার বাড়িতেই কেটেছে, বেহালায়। বেহালায়? হ্যাঁ বেহালায়, আমি ওখানেই জন্মেছি, ওখানেই বড় হয়েছি, স্কুল টুল সব ওখানেই। এবং মানে আমি তো বাড়িতে থেকে বড় হয়েছি, বাড়িতে আমার ঠাম্মা দাদু ছিলেন, তখন একমাত্র মেয়ে ছিলাম, বাবা মায়ের প্রচণ্ড আদুরে, কিন্তু একটুও বিগড়ে যাওয়া উচ্ছন্নে যাওয়া কোনো দিন ছিলাম না। শাসনও ছিল? শাসনটা ছিল, বাট ওই ধরনের শাসনও আমার ছিল না, জানো তো, যে এটা করবে না তো করবে না। কারণ আমি কোথাও না কোথাও খুব কথা শুনতাম নিজের মতো, তুমি নিজের মতো করে একটা মানে ওই মোরাল কম্পাসটা সেট ছিল নিজের মাথায়। একদম তাই। মানে আমি যেমন নিজে ড্রয়িং করতাম ছোটবেলায়, গান শুনতে ভালোবাসতাম, সেটা আমার মন খারাপ হোক কি মন ভালো থাকুক, সেটা নিজে নিজে নাচ ঠাচ একটু করতাম। আর প্রচণ্ড একটা ছোট থেকেই একটা হিরোইন ব্যাপার ছিল, মানে সেটা যে কোনো দিন হব ওটা কোনো তখন ঠিক ছিল না, কিন্তু একটা ওই আয়নার সামনে দাঁড়ানো, একটু নিজেকে দেখা, তখন টাওয়েল গামছা টামছা জড়িয়ে, ছোট ছোট চুল ছিল স্কুলে যেতাম বলে, তো ওটাকে লেন্থ বাড়িয়ে আর কি ওইগুলো করা, তো ওইগুলোতে কোনো দিন মা বাধা দিচ্ছে সে কেন করছো, বা একটা ম্যাগাজিন ধরো, বড়দের ম্যাগাজিনই অনেক জায়গায় হয়তো বাধা থাকে যে বাবা মা দেখতে দেবে না, আমার কোনো দিন বাধা ছিল না, কিন্তু ওই জন্য আমার দেখার ইন্টারেস্টটাও গ্রো করেনি। আচ্ছা আচ্ছা। তো ছোটটা আমার পুরোপুরি মানে ভালোবাসা দিয়ে, কোনো কিছুতে বাধা নয়, বাট যেটা অন্যায় সেটা ডেফিনেটলি মা একটু করলেই আমি আর কিছু করতাম না। আর বাবার একটা জিনিস বলাই ছিল যে মেয়ের গায়ে কোনো দিন হাত দেবে না, মানে মেয়ের যেন স্বভাব না, মানে এইটা হয় যে আমি তো মার খেতেও পারি, এইটা যেন মেয়ের মাথাতেই না আসে। সেটা পরে বুঝতে পেরেছি যে বাবা হয়তো অনেকটা ফিউচার ভেবে, এখন আমরা সোসাইটিতে অনেক কিছুই দেখি, তো ওই জন্য বাবার ওটা প্রচণ্ড আপত্তি ছিল যে তুমি বকো, শাসন করো, কিভাবে শাসন করবে তোমার ওপর। বাবা তো কোনোদিন বকতও না, বাবা শুধু খুব বেশি হলে বলতো যে মা এটা করো না, এর থেকে বেশি নয়। কিন্তু
মা যদি একটুখানি হয়তো একটা হ্যাঙ্গার ছুঁড়েও এই কথা শুনছিস না এটাও করলো, তখন বাবা খুব আপসেট হয়ে যেত। আর একটা জিনিস বলছিল, সেটা তোমার বাবা গান গাইতো। হ্যাঁ গান গাইতেন কি, মানে ছোটবেলা থেকেই শুনেছো গান গাইতে? হ্যাঁ হ্যাঁ একদম, মানে আচ্ছা। বাবার মানে বাবা ওই সাপোর্টটা কোনোদিন পাইনি গানের, কারণ আমি যে সাপোর্টটা পেয়েছি যে অভিনয় করব, বাবা মা যে পুরো সাপোর্টটা আমাকে দিয়েছে। আমার মা নিজের প্রফেশন ছেড়ে, মা একজন খুব বড় লয়ার আজকে হতে পারতেন, ল পড়াশুনো করে এভরিথিং সব কিছু করে মায়ের প্রফেশনটা ছেড়ে দিয়েছে আমার কারণে। আচ্ছা। কিন্তু বাবার ক্ষেত্রে না, বাবা ওই সাপোর্টটা কোনোদিন পাইনি ফ্যামিলির তরফ থেকে। ফ্যামিলির তখন মনে হতো যে না, গান বাজনা বা এইগুলো তো ওই যে বলেন একটা শব্দ লাইন, এই লাইন ওই লাইন, ট্রেন লাইনের মতন একটা। তো ওই এবং সাপোর্টটা তখনকার দিনে বোধহয় আরো বেশি ডিফিকাল্ট ছিল, আজকের দিনে তাও বোধহয় বেশ কিছু মানুষের কেরিয়ার দেখতে পেয়ে বাবা মা হয়তো আচ্ছা ঠিক আছে কর, কিন্তু স্টিল এখন অব্দি আমি তোমায় বলছি একটা মা বাবার কিন্তু ইনসিকিউরিটি থাকে যে একজন আর্টসে গেলে বা আর্টের দিকে বা আর্টের কোনো যে কোনো ইন্ডাস্ট্রিতে, আমি বলছি আর্টের সঙ্গে কানেক্টেড, যেখানে একটা স্যালারি মাস গেলে আসে না, বা আমার কিন্তু চিন্তা হয় বাবা মানে ছেলে না খেয়ে মারা যাবে, হ্যাঁ বা মানে মেয়ে মা না খেয়ে মারা যাবে, এটা একটা প্রবলেম কিন্তু হয়। হ্যাঁ মানে একটা ইনসিকিউরিটি অদ্ভুত কাজ করে। আবার কিছু বাবা মা যেমন আমি দেখেছি, মানে ওনারা ভাবতেই পারেন না যে অভিনয় করবে, গান বাজনা করবে, তাও গান বাজনা অবধি অনেকে একটু যেতে পারে, কিন্তু অভিনয়টা না, মানে এখনো অবধি আমি অনেককে দেখেছি যে লাস্ট কিছু বছর অবধিও আমার মাকে শুনতে হয়েছে যে মেয়ে তো নায়িকা হবে ভাবছে, বাবা নায়িকা, মানে অ্যাজ ইফ অচ্ছুত। কিন্তু তারাই এখন, মানে তাদেরই আমি এখন সম্পর্কে কেউ হয় না আমার তারা, কিন্তু ওই কাকু জেঠু পিসি মাসি এখন বলে বেড়ায় সব জায়গায়। না না, সেটা তো হবেই। দেখো এটা তো নিয়ম। আমি যখন কলকাতা থেকে শিলিগুড়ি থেকে কলকাতা এসেছিলাম, তো বেশ কিছু মানুষ ছিল যাচ্ছে এত সোজা নাকি, হ্যাঁ এত সোজা। এখন তারাই বলে যে তখনই বলেছিলাম এর মধ্যে ব্যাপার আছে, কিছু না কিছু করবেই। এটা প্রত্যেকটা মানুষের সঙ্গে হয় যারা ওইখান থেকে আসে। গান যখন তোমার বাবা শখে গান করতেন? আমার বাবা গান শিখেছিলেন, আচ্ছা, হ্যাঁ সেটা তো ডেফিনেটলি ফ্যামিলির সাপোর্টেই শিখেছেন, কিন্তু তারপরে বাবা বলতে পারো যে কলেজ ফিজ বা গাড়ি ভাড়া সেইগুলোকে, মানে বাবার ফ্যামিলিটাই ওরকম নয় যে গাড়ি ভাড়া জমিয়ে বাবাকে কোনো কম্পিটিশনে নাম দিতে হবে। আচ্ছা, মানে বাবা যদি চাইতো তার বাবাকে বলতেন যে আমাকে টাকা দাও, আমি কম্পিটিশনে নাম দিতে চাই। কিন্তু যেহেতু এই সাপোর্টটা কোনো দিন পাইনি, ওই জন্য বাবা ওইগুলোকে টিফিনের টাকা ওইগুলোকে আমি সব আমার বাবার থেকেই শোনা। এবং আমি প্রচুর বাবার ট্রফি দেখেছি গানের, কারণ যেখানেই বাবা যেতেন ফার্স্ট হতেন। হ্যাঁ, আর আমি এটাও মনে করি জানো তো, যে বাবা যদি বেঁচে থাকতেন তাহলে খুব বড় একজন নামকরা আজকে উনি গায়ক হতেন ফর শিওর। মানে আমাকে যেমন অনেকে ঐন্দ্রিলার বাবা, তখন হয়তো আমার বাবার নামে সবাই আমায় চিনতেন। বাবা কোন সময় চলে যান? বাবা আজ থেকে 10 বছর আগে। তো আমি আর মা শুটিংয়েই বেরোচ্ছিলাম, আমরা কোলাঘাটে শ্যুট করতে গেছিলাম একটা অন্য কাজের ইয়েতে। তো সেখানে হঠাৎ আমার কাছে মায়ের কাছে কল আসে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনারা চলে আসুন, শুটিংটা করবেন না। আর আমার মা এতটা স্ট্রং যে আমার মা তখনই আমাকে এরম ভ্যাবলার মতন তাকিয়ে আমাকে বলেছিল যে বাবা মনে হয় নেই জানিস। বললাম কী বলছো তুমি, বাবা নেই মানে? না আমার তো মানে বাবার সাথে মনে হয় 0.5 ঘন্টা 40 মিনিট আগে মায়ের ফোনে কথা হয়েছিল। তো ওই ফোনটা সাথে না আমি বললাম না, মানে কোনো দিন তো তুই কাজে এসছিস, বাবার যতই শরীর খারাপ, আর আমার বাবা খুব ফিট অ্যান্ড ফাইন একদম ছিলেন আর কি, কোনো নেশাভান কিছু ছিল না, একদম ফিট ছিল। তো ওই কলটা আসার পরে আমার মা তখন বললো যে বাবা যতই অসুস্থ হোক তোকে কোনো দিন বলবে না যে শুটিং ছেড়ে আমার মেয়েকে ডেকে আনো, কোনো দিন বলবে না। তা আমার মনে হয় না আছে। তো আমরা সারা রাস্তা না এইভাবেই এসছি যে আছে না নেই, আছে না নেই, কারণ কেউ আমাদেরকে তখন কিচ্ছু বলেনি। খুব ডিফিকাল্ট গিয়েছিল গো। মানে একটা সময় আমরা এটাও ডিসাইড করেছিলাম যে আমি আর মা একসাথে সুইসাইড করব, কারণ ইলেকট্রিক বিল কী করে দিতে হয়, এটিএম মেশিন থেকে টাকা কী করে বার করতে হয়, ব্যাংকের কাজ কিভাবে করতে হয়, লকার কিভাবে খুলতে হয়, গয়না কোথায় রাখতে হয়, কিচ্ছু জানতাম না।
পুরোটা ডিপেন্ডেন্ট আমি আর মা বাবার ওপর। তাহলে তো সেই সময়টা খুব ডিফিকাল্ট একটা টাইমের মধ্যে দিয়ে গেছো। খুব, তার মানে সেই সময়টা তোমাকে অনেকটা বড় করে দিয়েছে। এক ঝটকায়। মানে সেই সময়টা মানে যখন আমি বাবাকে ধরে বসে আছি শ্মশানে, ধরে বসে আমি সবাইকে বলছি যে একটু বাবাকে বলো না ধূপকাঠিটা এনে দেবে, বাবা এনে দেবে। মানে আমি এতটা ডিপেন্ডেন্ট না, মানে আমি জানতাম যে বাবা অমর, বাবারা কোনো দিন মারা যান না, আর ওই বয়সে আমি বাবাকে হারিয়ে ফেলবো এটা আমার ইম্যাজিনেশনের বাইরে ছিল। তো এই যে এত বড় একটা কষ্ট, মানে মা বাবা চলে যাওয়ার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে খুব কম আছে, এত বড় একটা কষ্ট ওই বছর সামলালে কি করে? মানে কতটা সময় লেগেছিল তোমার? অদ্ভুতভাবে জানো তো, মানে আমি সত্যি বলছি, যখন ওটা তো অপঘাতে মৃত্যু, তো একটা কাজের স্প্যান থাকে যে 4 দিন 5 দিনের মধ্যে করতে হয়। কোনো দোষ পাইনি আমার বাবা। সবাই বলেছিল যেরকম যেহেতু অ্যাক্সিডেন্ট, তো দোষ তো পাবেই, তোকে প্রচুর কাজ করতে হবে, এই সেই। কোনো দোষ পাইনি। আমি বসেছি, 8 ঘন্টার মধ্যে বাবার কাজ শেষ। আর ওই যে তার আগের মুহূর্তটা যদি তুমি বলো, 4 দিন আমি কন্টিনিউয়াসলি বাবার গান শুনে গেছি। মানে সেটা কিন্তু ফোনে বা রেকর্ডিং কিছু না, মানে আমি যখনই একা একা চুপ করে শুতাম এরম চোখটা বন্ধ করে পাশ ফিরে, আমার মনে হতো এইখানে আমার গান বাজছে। মানে এটা সবাই, মানে আমার খুব ক্লোজ যারা তারা জানে, যেমন অঙ্কুশ জানে, আমি অঙ্কুশকে সঙ্গে সঙ্গে ফোন করতাম, কারণ ও তখন লন্ডনে শুটিং করছিল, ওর একটা ফিল্ম শ্যুট হচ্ছিল। তো আমি তখন ওকে বলতাম। এবার ও না তখন খুব সাপোর্ট দেওয়ার চেষ্টা করতো, যে মেবি ভাবতো যে মাথায় অনেক কিছু ভাবছি বা কিছু। বাট আমার সেই মুহূর্তটা, মানে যখন আমি আর মা মানে দুজনে একে অপরের দিকে তাকিয়ে বলতাম যে বাবা নেই, কী করে জীবন কাটাবো, কিভাবে কি করব। এবং তখন কিন্তু আমার যথেষ্ট নামডাক হয়ে গেছে ওই প্রথম আমার সিরিয়ালটা থেকে, 7 পাকে। হ্যাঁ, সবাই চেনে। তো হয় না যে ঠিক আছে, আমি জানি যে আমি নিজেকে স্টেবল করে কাজ চেষ্টা করলে আমি আবার পাবো বা কিছু, কিন্তু সেটা না আর মাথায় ছিল না। কারণ আমি যা রোজগার করতাম না, আমি যদি 500 টাকাও রোজগার করতাম, সেটা মাকে দিতাম, মা ঠাকুরের পায়ে ছুঁয়ে বাবাকে দিত, বাবা যত্ন করে রেখে দিত। ওই জন্যেই টাকা পয়সা বলতে পারো যে আমি যতটুকুনি রোজগার করেছি ওই টাইমটায়, ওই ছোট বয়সটাতে, সব টাকা আমার জমানো ছিল বাবার কাছে, এভরিথিং। কারণ বাবা শুধু একটা কথাই বলতো যে আমি এখনও বেঁচে আছি। তো আমার মেয়ে মানে শখে তো নয়, ভালোবেসে কাজটা করছে। মেয়ের যদি কোনো দিন মনে হয় ইন্ডাস্ট্রিতে ভালো লাগছে না বা করতে পারছে না, অ্যাডজাস্ট করতে পারছে না, তার জন্য তো আমি আছি। ওর টাকায় সংসার চলবে বা ওর টাকায় আমাদের খেতে হবে সেটা নয়, বা ওর মাথাতে যেন না ঢোকে। আমার একটা জিনিস, আমি অনেকেই এটা বলে, আমিও খুব বিশ্বাস করি, আমার টাচুড আমার মা বাবা এখনও আছেন, তারা অনেক বন্ধুবান্ধবকে দেখেছি যাদের জীবনে এই ঘটনাটা ঘটেছে। এবং কিন্তু একটা জিনিস আমার মনে হয় সামহাও, যে মা বাবার তো অ্যাকচুয়ালি তো আমরা তো পার্ট অফ দেম, আমরা তো একেবারেই পার্ট অফ দেম, মানে বায়োলজি ওয়াইজ। তা আমার মনে হয় না কোথাও আমাদের মধ্যে আমাদের মা বাবা থেকে যায়। হ্যাঁ গো, এটা আমি বিলিভ করি। কারণ আমি না ওই বাবা মারা যাওয়ার পর, মানে আমার তো কন্ট্রাক্টও বাবা পড়তো, মানে যত বড় লয়ারই পড়ে দিক না কেন, আমার বাবা পড়েছে কি, তবে গিয়ে আমি সাইন করব। কিন্তু তো মানে আমার বাবা চলে যাওয়ার পর না, আমি ভেবেছিলাম যে আমি কাজকর্ম তো দূরের কথা, আমি তো বাঁচবই না। কারণ আমি আর মা লিটারেলি ডিসাইড করেছিলাম যে সব কাজকর্ম মিটিয়ে দিয়ে সমস্ত কিছু করার মানে হয়ে যাওয়ার পর আমরা একসাথে সুইসাইড করব। কিভাবে করব জানি না। আর এই যে তোমায় বললাম 4 থেকে 5 দিন, ওই 4 থেকে 5 দিন না প্রত্যেক দিন মনে হতো বাবা আছে, গান শুনতে পাচ্ছি, মিস তো করছি না, গান শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না হয়তো, কিন্তু গলাটা তো শুনতে পাচ্ছি। আর একটা জিনিসও আমার খুব, মানে কি বলবো তোমাকে, মানে আমার হাত পা এখন ঠান্ডা হয়ে যাচ্ছে, যে খুব আমাকে চেঞ্জ করে দিয়েছিল। যখন বাবার কাজ করছিলাম তখন যিনি আমাদেরকে কাজটা করিয়েছিলেন, আমি একা বসেছিলাম, উনি না আমাকে একটা কথা বলেছিলেন যে মা, তুমি কিন্তু ভেবো না তোমার বাবা চলে গেছে, দেহটা হয়তো নেই, আত্মাটা কিন্তু আছে।
তো তোমাকেই আবার তৈরি করতে হবে। এবার যখন কাজটা আমি করছিলাম না, যখন পিণ্ডদান করছি, তখন উনি বলে বলে দিচ্ছিলেন, এই তোমার বাবার কিন্তু এই শরীরের তুমি এই দান করছো, এইটা তৈরি হলো, এইটা হলো, উনি এমনভাবে বলেছিলেন, বুঝিয়েছিলেন, আমি না ওই দিন থেকে চেঞ্জ হয়ে গেছিলাম। মানে তার বলতে পারো 7 to 8 days পর থেকে আমি শুটিং ফ্লোরে চলে গেছিলাম, শ্যুট ফ্লোরে। এটা একটা খুবই ডিফিকাল্ট টাইম ফর এনি হিউম্যান বিং, কিন্তু পয়েন্টটা হলো প্রত্যেকটা মানুষকে এই জিনিসটার মধ্যে দিয়ে যেতে হয়। এটা একদম নিয়ম, আমাদের কিছু করার নেই। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাই। সেটা হলো, তুমি যখন ছোটবেলা থেকে বড় হচ্ছিলে অভিনয় করবে, এই কথাটা কবে ডিসাইড করলে? এটা না সত্যি বলছি আমি ডিসাইড করিনি। এইটা মানে আমাকে যেরকম দেখতে শুনতে তখন ছিল আর কি, একটা মিষ্টি মতন মেয়ে। তো আমরা দীঘাতে বেড়াতে গেছিলাম, সেখানে নামটা আমাকে নিতেই হবে, যার জন্যে আজকে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। ডিরেক্টর অনিন্দ সরকার। আচ্ছা, হ্যাঁ, উনি প্রচুর বড় বড় সিরিয়াল করেছেন এবং প্রচুর আর্টিস্ট উনি তৈরি করেছেন। উনি নিজে অভিনয় করেন এখন। তো অনিন্দ কাকু আমাকে প্রথম দেখেন দীঘায়, উনি একটা টেলিফিল্মে শ্যুট করতে গেছিলেন। আচ্ছা। তো আমি তখন এতটা ছোট, মানে প্রায় 3-3.5 বছর বয়স হবে, কি 4 বছর ম্যাক্সিমাম। ওই অতটুকুনি একটা বাচ্চা মেয়ের পেশেন্স, যে বিরক্ত করছে না, যে ক্যামেরার পাশে চুপ করে বসে আছে, দেখছে, সাজগোজ দেখছে, কিভাবে হাঁ করে দেখছি যে এইভাবে বাবা মেকআপ হয়, গিয়ে হাত দিচ্ছি না, একজনও আর্টিস্টকে বিরক্ত করছি না। যখন অনিন্দ কাকু বলছে সাইলেন্স, আমি কিন্তু চুপ, কথা বলবো না, এইগুলো উনি অবজার্ভ করেছিলেন। আর আমাকে বলেছিল যে একটা দৌড় দিবি সমুদ্রের মধ্যে। একবারে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ক্যামেরাতে আমায় দেখা যাবে। তো মা সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, যেভাবে বলেছিল বাধ্য মেয়ের মতন সমুদ্রের মধ্যে আমি ওটা করেছিলাম। এবং অনিন্দ কাকু ওটা টেলিফিল্মের, আমি যতদূর মনে আছে, ফার্স্টেই রেখেছিলেন, নাম স্ক্রোলের সময় বা কিছু একটা। সেখান থেকে অনিন্দ কাকু মাকে বলেছিল যে আমার মনে হয় মেয়ের কিন্তু পোটেনশিয়াল আছে। তখন মা তো অবাক যে মেয়ে অভিনয় করবে, আমি তো জানি না, বাট যদি করে আমি সাপোর্ট করব। সেখান থেকে আমার মায়ের জার্নি শুরু হলো। মানে ওটা আমার জার্নি ছিল না, আমার শুধু 2টো ছবি তুলে নিয়েছিল ঝুঁটি বেঁধে, মিষ্টি মেয়ে। তারপর যে জার্নিটা, যেটা বড়রা করে, যে আমি অভিনয় করব, সবার দুয়ারে দুয়ারে যাওয়া, ছবি দেওয়া, সেইগুলো সমস্ত আমার মা করেছিল, তাই এভরিথিং। এবং সেখান থেকেই কি মানে বন্ধন? হ্যাঁ একদম, মানে যত বড় বড় প্রোডাকশন হাউসে কাজ করা, মিঠুন চক্রবর্তী বলো, প্রসেনজিৎ চ্যাটার্জি বলো, জিৎদা বলো, সবার সাথে আমার এই যে কাজ করার সুযোগ হয়েছে না, শুধুমাত্র আমার মায়ের জন্য। বাবা তো সাপোর্ট অলওয়েজ করতেন, কিন্তু মা যে নিজের প্রফেশনটাকে পুরো অফ দিয়ে, যে না আমি আর লিগ্যাল নিয়ে কিছু করব না, সেখান থেকে যে পুরো সাপোর্টটা আমাকে দেওয়া, না হলে আজকে আমি এই জায়গাতে বসেই থাকতে পারতাম না। একদম ছোটোবেলায় কাজ করাটা তো একটা ডিফারেন্ট ব্যাপার, এবং তারপর 7 পাকে বাঁধা অ্যাকচুয়ালি তোমাকে একটা অন্যই লেভেলের স্টার বানিয়ে দেয়। একদম একদম। তো এই যে 7 পাকে বাঁধার সময়টা, ওই সময়টা সম্পর্কে একটু বলো, না হলে আমার দর্শক বলবে 7 পাকে বাঁধার সম্পর্কে জিজ্ঞেস করলেন না। একদম গো, আমি জানো তো, আমি মানে আমাকে লোকে ঐন্দ্রিলা তো বলে, খুব ভালো লাগে, কিন্তু যখন লোকে দুষ্টু বলে না, আমার আরও ভালো লাগে। তোমাকে তো অ্যাকচুয়ালি লোকে, মানে আমি যখন আজকে একটু রিসার্চ করছিলাম তোমার ব্যাপারে, তো তখন যখন দুষ্টু নামটা আসে, দুষ্টু নামটার সঙ্গে তোমার মুখটা যেন কেমন একটা কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, আর আমার নামটা না, মানে ওই যে দুষ্টু চরিত্রটা, মানে যেভাবে মানুষের মনে মাথায় এখনো গেঁথে আছে, মানে আমি যখন শোজ করতে যাই এখনো দুষ্টু এই ডাকটা শুনতে পাই, আর আমি না একবারে কেমন আছো মনে আছে, মানে ওটা আমাকে যেন সব থেকে বেশি আনন্দ দেয়। কারণ 7 পাকে বাঁধা জার্নিটা আমার তখন কত বয়স হবে, 12 বছর বয়স হবে ম্যাক্সিমাম, কিন্তু আমি একটু দেখতে বড়সড় ছিলাম বলে হিরোইন হয়ে গেছি। আর আমার যে ডিরেক্টর, 12 বছর বয়স হবে তখন, 12-13 ম্যাক্সিমাম। আচ্ছা, 13 ম্যাক্সিমাম। তো আমার যে ডিরেক্টর, উনি আমাকে ছাড়া আর কাউকে নেবেন না ঠিকই করে নিয়েছিলেন, সুশান্ত দা। আচ্ছা। তো সুশান্ত দারও প্রথম মনে হয় সিরিয়াল ছিল 7 পাকে বাঁধা।
আমার অ্যাজ আ হিরোইন প্রথম লিড হিসেবে, আর এত কনফিডেন্ট ছিলাম আমি, আমার মধ্যে অদ্ভুত ওই কনফিডেন্সটা ছিল যে হিরোইন হয়েছি, একটা ভয় থাকবে, মানে কোনো শরীরের মধ্যে কোনো ভয় ছিল না। তখন আমি ভাবছি লিড করছি, মানে ওই ম্যাচুরিটি আনতে হবে আমাকে। এটা কোন সাল? 2009-10? 9-10 হবে হ্যাঁ, ওই টাইমটা। বাপ তো ওই 2010 মনে হয়। 10, হ্যাঁ। তো ওই সময়টা না পুরো টিমের আমি খুব সাপোর্ট পেয়েছি, সবাই খুব সাপোর্ট করেছে, কারণ ছোট ছিলাম তো, সবাই সাপোর্টটা না করলে হতো না। ম্যাসিভ সাকসেস আমি দেখেছি, মানে লোকজন আমার চুল ধরে পর্যন্ত টেনে দেখেছে যে আসল না নকল, কারণ আমার তখন হেয়ারস্টাইলটা একটু অন্যরকম ছিল, তো টেনে টেনে দেখেছে। রাগারাগি করতাম না, খুব ভালো লাগতো তাতে। বিরাট ফ্যান ফলোইং তৈরি হয়েছিল বিরাট তো, গো, সারা- মানে ইনফ্যাক্ট আমি না তোমাকে এটাও বলতে পারি যে সবার একটা শখ থাকে তো ফিল্ম করব, কারণ আমি ফিল্ম দিয়েই শুরু করেছি, যে ফিল্মগুলো এখনো থেকে গেছে, ছোটবেলার অভিমন্যু আমি এখনো দেখতে পাই। কিন্তু আমার না, মানে আমি এটা খুব বড় মুখ করে বলতে পারি, যারা আমাকে এখন দেখছেও, স্বপ্ন ডেফিনেটলি রাখো যে আমি বড় পর্দায় কাজ করব, কিন্তু ছোট পর্দাকে কোনোদিন ছোট করো না। ওটার ম্যাজিকের ধারে কাছে কিছু আসে না। মানে ওই যে মা কাকিমারা ভালোবাসে যেভাবে, যে আমার ঘরের মেয়ে বা তোর মতন যদি একটা বৌমা পেতাম, আমি তো তখন ভাবতেই পারি না, নাবালিকা, তোর মতন যদি একটা ছেলের বউ পেতাম, এই যে ভালোবাসাগুলো, জড়িয়ে ধরা, আদর করা, এইগুলো না, মানে আমি ছোট পর্দা থেকে খুব পেয়েছি, খুব। আর ছোট পর্দা থেকে আমার কিছু কিছু স্বপ্ন ছিল, সেইগুলো পর্যন্ত আমি পূরণ করেছি। দেখো, ছোট পর্দায় দুটো জিনিস আছে, একটা হলো ফেম এবং টাকা, দুটোই একসাথে পাওয়া যায় একদম। যদি ঠিক করে কাজ করা যায়। আর আমার মনে হয় কি বলতো, মিডিয়ামকে ছোট করার কোনো মানে হয় না, কারণ একটা মানুষ সে যদি যে কোনো মিডিয়ামে কাজ করুক, তার মধ্যে যদি পোটেনশিয়াল থাকে এবং তার মধ্যে যদি বড় হওয়ার ইচ্ছা থাকে, তাহলে সে কোনো না কোনোভাবে ঠিকই ওটা হয়ে যায়। একদম একদম। ইনফ্যাক্ট আমরা অনেক তো এরকম এক্সাম্পলও দেখেছি, যে যদি ওই ইচ্ছেটাই আমার না থাকে, তাহলে আমি যদি ইয়াশরাজের ব্যানারেরও লঞ্চ হই না, আমার কিচ্ছু হবে না, একদম ঠিক, অডিয়েন্স তুলবে, ছুঁড়ে ফেলে দেবে। একদম তো এই ইচ্ছেটা বা ওই যে জেদটা যে আমাকে কিছু করতে হবে, আমিও কিন্তু কাঁদি না তা নয়, আমিও বাথরুমে ঢুকে ঢুকে কাঁদি যখন আমার ফ্রাস্ট্রেশন হয় কিছু জিনিসে। জিজ্ঞেস করবো, মানে ধরো একটা কাজ করেছি, সেই কাজটা হয়তো প্রমোট হচ্ছে না, কারণ আমার হাতে নেই বলে কন্ট্রোল, তখন কিন্তু আমার প্রচণ্ড রাগ হয়, এবং রাগে আমি বাথরুমে ঢুকে আগে কেঁদে নিই, দিয়ে আবার রিল্যাক্স হয়ে বাইরে আসি, এসে আমি ভাবি যে আমি কীভাবে প্রমোট করব। তো এইগুলো আমার মধ্যেও হয়, কিন্তু একটা জেদ বা একটা, কারণ কি জানো তো, আমার না ব্যাক অফ মাইন্ড সবসময় ঘুরে যায় যে আমার বাবা নেই, বাবার স্যাক্রিফাইসটা, মায়ের স্যাক্রিফাইসটা মানে হিউজ। তারা হয়তো পাওয়া খুব মানে আমি আশেপাশে অনেককে দেখেছি তারা সাপোর্ট পায় না, তো এই সাপোর্টটা আমি কোনোদিন জলে ফেলে দিতে পারবো না। ঠিক ঠিক। টেলিভিশনে একটা যেটা বলছো তুমি, যে ভালোবাসা দুষ্টু, এই নামটা তোমার সঙ্গে এখনো লেগেই আছে। কিন্তু অনেক সময় এটা হয়, আমরা দেখেছি যে একটা সিরিয়াল কেউ করলো, তাতে প্রচন্ড হিট হয়ে গেল সে, এবং তারপর সে ওখান থেকে আর বেরোতেই পারে না, ওই পার্টিকুলার ক্যারেক্টার থেকে বেরোতেই পারে না, কারণ মানুষজন আর অন্যভাবে তাকে রিলেটই করতে পারে না। আমরা অনেককে দেখেছি এরকম হতে। তুমি সেখান থেকে এক্সেপশন, তুমি সেখান থেকে বেরিয়ে, প্রথম কথা হলো তুমি একটা মেজর ট্রান্সফরমেশন করেছো, সেটা সম্পর্কে অবশ্যই জানতে চাইবো। কিন্তু তোমার এই যখন 7 পাকে বাঁধা শেষ হয়ে গেল, তখনকার সময়টায় তুমি কি ভাবছিলে, কিভাবে পরবর্তীতে কি করব, কিভাবে এগোবো? হ্যাঁ, এই প্রশ্নটা জানো তো খুব একটা, মানে এই প্রশ্নটা আমাকে কেউ করে না, কারণ এই টাইমটাই আমার বাবা চলে যাওয়ার টাইমটা। তো আমার আফটার 7 পাকে বাঁধা আমার কাছে প্রচুর টেলিভিশনের অফার এসেছিল এবং প্রচুর ফিল্মেরও অফার এসেছিল, কিছু তার মধ্যে ভালো, কিছু তার মধ্যে ঠিকঠাক, মানে না করলেও চলে মোটামুটি। বাট আমার না তখন সবটা ঘেঁটে গেছিলো, মানে আমি তখন কি করব, কারণ মানে আমি না তখন ভাবছি যে আমি ফ্যামিলি চালাবো, কিভাবে চালাবো। আমার বাবা তো গভর্নমেন্ট সার্ভিস করতো না যে পেনশন পাবে প্রতি মাসে, মানে আমি না কিছুই তখন ভাবার সিচুয়েশনে ছিলাম না। তো সেখান থেকে বলতে পারো যে 4 বছর আমি কাজ করিনি। 4 বছর কাজ করোনি? না,
মানে আমি একটা গ্যাপ নিয়েছিলাম সিরিয়ালটার পর। হ্যাঁ সেটা তো নিলেই, একটা কিন্তু নেয় মানুষ 1 বছর 1.5 বছর, 1.5 বছর ধরো, ম্যাক্সিমাম 2 বছরই ধরলাম, 2 বছর ধরে 4 বছর। 4 বছর। এবং তখন সবাই বলা বলি শুরু করে দিয়েছিল যে ঐন্দ্রিলার মধ্যে একটা ছিল, কিছু একটা ছিল, বাট হারিয়ে গেল মেয়েটা। তারপরে তারপরে কি থেকে শুরু হয় আবার 4 বছর পর? তারপরে না, আমি তোমাকে সত্যি কথা বলছি, তারপরে আমিও তখন চেয়েছিলাম যে ঠিক আছে, এতগুলো বছর যখন পেরিয়েই গেছে আবার টেলিভিশন করব। কারণ টেলিভিশনে না আমার একটা জিনিসে একটুখানি প্রবলেম একটা টাইমের পর থেকে লাগে, সেটা হচ্ছে যে আমি আর নিজেকে এক্সপ্লোর করতে পারি না। মানে একটা চরিত্র, ধরো 7 পাকে বাঁধা তো আমি 3 বছর করেছি, এবং 3 বছর আমি খুব ডেডিকেটেডলি করেছি। তখন আমার কাছে ছবিও এসছে, আমি না বলে দিয়েছি, কারণ আমি ছবিও করব, সিরিয়ালও করব, দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। কারেক্ট, হ্যাঁ। তো আমি না তখন প্ল্যান করেছিলাম যে আমি মানে আমার টিআরপি যেন না কমে, আমার টেলিভিশনের 7 পাকে বাঁধা যেন টিআরপি না কমে। তো আমি তখন ভেবেছিলাম যে এবার ফিল্ম করা উচিত। এবং তখন অনেক কথোপকথনও হয়েছিল অনেক প্রডিউসার্সদের সাথে। তখন তারা আমাকে বলেছিলেন যে দেখ, তুই এতটাই ফেমাস মুখ, এক্সপোজ তুই এত, যে ফিল্মের জন্য একটু ডিফিকাল্ট, মানে তোকে ওইভাবে নেবে না লোকে, তুই এতটাই এক্সপোজড আর কি টেলিভিশনে। তা আমি না তখন ভাবতাম যে কেন নেবে না, আমাকে তো ভালোবাসে লোকজন। এই যে যখন শোজে যাই লোকজন চিৎকার করে, কিছু তো ভালোবাসে বলেই। তো বড় পর্দায় করলে কেন দেখবে না? খুব রাগ হতো, ফ্র্যাঙ্কলি বলছি তোমায়। তখন মনে হতো যে যিনি বলছেন মানে চুলটা ছিঁড়ে দিই আর কি, কিন্তু মনের মধ্যে আর কি। কিন্তু কোথাও না কোথাও তারপরে ভাবতাম যে হয়তো ঠিকই বলছেন, মেবি। কারণ আমি যে জায়গা থেকে, মানে যে জায়গাতে আমি ধরো কাজ করতে চাইতাম, সেই জায়গাগুলো যখন দেখলাম যে না আস্তে আস্তে হচ্ছে না, তখন আমি ডিসাইড করলাম যে আমি বি গ্রেড বা সি গ্রেডের ছবি আমি করতে পারবো না, আমার দ্বারা হবে না। ওটা করে কোনো লাভ হয় না, না, কারণ কি জানো তো, আমি আমার 100% দেবো কাজটাতে। তারপরে ছবিটা রিলিজ হলো না, বা প্রডিউসারের কারণে কিছু একটা গন্ডগোল হয়ে আটকে গেল, সেটা আমাকে খুব কষ্ট দেয়। মানে শরীরে বলতে পারো যে একটা হাত কেটে নিলে যতটা কষ্ট দেয়, ওই রকম টাইপের ফিল হয়। তো তখন আমি ডিসিশন নিলাম যে না, আমাকে আবার ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে, কারণ আমি 4 বছর কাজ করিনি তো। আর তখন কিন্তু সেই বাবার মানে জমানো টাকা বা এভরিথিং, তোমার জমানো টাকা, এইটাই, হ্যাঁ বাবা, হিউজ। তো সেখান থেকে আবার আস্তে আস্তে আমার যারা আমার খুব ভালো চায়, তারা বলেছিলেন যে দেখ, টেলিভিশনটা কিন্তু তোর জায়গা, তো তুই তো ছোট এখন, একটু ভাবতেই পারিস, কর না, আর একটা কর না। তুই তো একটাই লিড হিসেবে করেছিস, তুই তো 4 বছরে 4টে লিড করিসনি, একটা লিড করেছিস, আর একটা কর না, তারপর ডিসিশন নিবি। তো তখন না আমি আর কিচ্ছু না ভেবে আমি টেলিভিশনের অফার আসা শুরু করলো। সেখান থেকেও কিন্তু আমি এটা না ওটা না সেটা না করে করে ফাগুন বউকে চুজ করেছিলাম। চরিত্রের নাম ছিল সম্ভবত মহুল। মহুল, হ্যাঁ, সেটাও তো যথেষ্ট, যথেষ্ট। কারণ 7 পাকে বাঁধা আমার আর বিক্রমের জুটি, এবং সেই সময়টা তুমি নিশ্চয়ই জানো, বিক্রমেরও লাইফে একটা খুব খারাপ ফেজ গেছে। তো চ্যানেলও আমাকে জিজ্ঞাসা করেছিল যে বিক্রম হলে, আমি চোখ বুজে বলেছিলাম একদম আমরা দুজনে করব, কারণ ও আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, সেটা আমি খুব জানি, ভালো বন্ধু। তো বিক্রমেরও তখন কাজে একটা মারাত্মক প্রবলেম হচ্ছিল, কারণ ওর অনেক রকম লিগাল ইস্যুজ, একটা বাজে ফেজ। তখন আমরা দুজনেই জানো তো ওই বাজে ফেজ থেকে বলতে পারো দুটো বন্ধু আবার হাত ধরে শুরু করলাম, এবং সেটাও বেশ, মানে সেটাও যথেষ্ট ভালোবাসা। মহুল ক্যারেক্টারটাকেও অত ভালোবাসায় দিল মানুষ। হ্যাঁ, মানে এতটা ভালোবাসা দিয়েছে যে আমি নিজের টাকায় আমার একটা স্বপ্ন পূরণ করেছিলাম, একটা BMW কিনেছিলাম আমি, যেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি যে পারবো। দারুণ দারুণ। তুমি তো হেভি মেয়ে, তোমাদের হেভি লাগছে আমার, খুব মিষ্টি তো তুমি। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে তোমার জীবনের, ধরো এই যে সময়টা, এই সময়টা যে 4 বছর কাজ করছো না, প্লাস তোমার এইরকম একটা অবস্থা হয়ে গেছে, এবং সেই সময় তো মানে সেই সময় সবচেয়ে বেশি সাপোর্ট
তুমি কোত্থেকে, কারণ সাপোর্ট তো দরকার, একদমই তাই। সেটা কোথা থেকে পেয়েছো সেই ইমোশনাল সাপোর্টটা? দেখো, ইমোশনাল সাপোর্ট আমার মায়ের তো একটা অদ্ভুত সাপোর্ট চিরকালের। মানে মা হয়তো বুঝতে পারছে ঠিক হচ্ছে না, তাও মা আমাকে বুঝতে দিত না। মা বলতো যেদিন তুই আসবি আবার কাঁপিয়ে দিবি, মানে অদ্ভুত মায়ের সেই কনফিডেন্স ছিল। কিন্তু এই ক্ষেত্রে তুমি বলতে পারো অঙ্কুশের একটা বড় সাপোর্ট ছিল। মানে অঙ্কুশও না আমাকে কিন্তু তখন বকা দিত যে তুমি যেটা চাইছো এখন করো না, এখন না সেই সময়টা তোমার নয়। তুমি যেখান থেকে ফেম পেয়েছো বা যেখান থেকে তুমি ভালোবাসা পেয়েছো, আমি তোমাকে বলছি তুমি সেখানেই আবার করো। কিন্তু আমার না একটা তখন অদ্ভুত ইরিটেশন কাজ করতো, মানে ওই 4 বছরের যেটা, যে মানে কেন আমি বসে কেন থাকবো, কেন করব না, পাশ থেকে এত লোকজন। আর তখন তুমি দেখবে যে তখন কিন্তু বাংলা সিনেমার সব থেকে ভালো সময় ছিল, মানে কমার্শিয়াল, মানে যদি কোনো নতুন ছেলে মেয়ে লঞ্চও হচ্ছে তারাও স্টার হয়ে যাচ্ছে। আর দেখো, আমি মিথ্যে কথা বলবো না, ইনসিকিউরিটিও তো থাকে যে যদি আরেকজন হিরোইন স্টার হয়ে যায় তখন কি হবে, তো আমি পিছিয়ে গেলাম। মানে এটা না সবার থাকে, কেউ বলতে পারে না একদম। আর তারপরে কি এই ইনসিকিউরিটিটা কাটতে অনেকটা সময় লাগে, অনেক এক্সপেরিয়েন্স লাগে। তোমার মতো বয়সে ওই ইনসিকিউরিটিটা নরমাল জিনিস। আমার জানো তো একটা মানে রিজেকশন আমার হয়েছিল, মানে আমার সমস্ত আমার ভিসা টিজা এভরিথিং এসে যাওয়ার পর আমার একটা রিজেকশন হয়েছিল। কারণ যিনি হিরোইন হিসেবে ওই ফিল্মে কাজ করেছিলেন ওনার হয়তো মেবি টাকা পয়সা লেগেছিল বা কিছু, তো ওনার প্রায়োরিটি অবশ্যই থাকবে। তো ওনার ভিসা এসে যাওয়ার পর আমাকে স্ট্রেট বলে দেওয়া হলো, আমি লাগেজ গুছিয়ে ফেলেছিলাম, তখন আমার বয়সটা মানে 16 হবে কি 17 হবে, তো আমার ম্যাচিউরিটিই আসেনি তখন। ওইটা না আমাকে খুব হার্ট করেছিল, যে মানে হার্ট মানে কিরম জানো তো, এখন যেমন ধরো কাজটা হলো না, বললাম ঠিক আছে এটা আমার কপালে ছিল না, হবে। এই ম্যাচুরিটিটা তখন তো থাকে না। তখন আমার মাথায় কি ঘুরছিল জানো, তার মানে আমি মেয়েটার থেকে বাজে দেখতে, তার মানে ওই মেয়েটার মধ্যে এমন কিছু আছে যেটা আমার মধ্যে নেই, তাই জন্য আমাকে বাদ দিল। এই ইনসিকিউরিটি শোনা, আর আমি এত চাপা, আমি সেই ভেতরে বাথরুমে গিয়ে কান্না। আমার বাবা মা বুঝতে পারতো। আমার বাবা তখন একটা কথা বলেছিলেন যে মা, মানে বাবা না আমার কষ্টটা একদম, মানে আমার বাবাও খুব চাপা, কিন্তু যে ঠিক আছে কেঁদো না মা, কাঁদে না, ওই সব বলতে পারতো না। কিন্তু আমার বাবা ইনডাইরেক্টলি বলেছিল মা কষ্ট পেও না, দেখো এরকম আরও জীবনে প্রচুর হবে, তখন কি করবে। কিন্তু তোমাকে একটা কথা বলতে পারি, আজ থেকে 5-7 বছর পর তুমি যে জায়গায় থাকবে, যারা তোমার সাথে এটা করলো তারা হয়তো সেই জায়গায় নাও থাকতে পারে, এবং তারা সেই জায়গায় নেই বোধহয়। যাই হোক, আমি কিছু বলবো না। বুঝে গেছি। পয়েন্টটা হলো এই যে তোমার বাবা এতটুকু কথা বলেছে না, এইটা হলো আমি বারবার অনেক পডকাস্টে অনেকবার বলেছি যে বাচ্চাদের না ফেলিয়ারের জন্য তৈরি করা উচিত, একদম করা উচিত গো। কিন্তু বাচ্চাদের ফেলিয়ারের জন্য তৈরি করে না মা বাবা বলে যে তুমি তো এই পড়াশোনা করবে কয়েকদিন পর সাকসেসফুল হয়ে যাবে, তারপর টাকা পয়সা হয়ে যাবে, তারপর এই জীবন হবে। কিন্তু জীবনটা মানেই যে ফেলিয়ার পর তোমার জীবনে আসবেই, এটা তো বোঝাতে হবে কাউকে। হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটেছিল যে আমি পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু যখন ইন্ডাস্ট্রিতে এলাম তখন না সাপোর্ট আমি প্রচুর পেয়েছি, মানে আমি মিথ্যে কথা বলবো না, প্রচুর সাপোর্ট পেয়েছি। মানে আমার ডিরেক্টর আমার ব্যাগ গুছিয়ে দিয়েছে, যার নাম যিশু দাশগুপ্ত। আচ্ছা, মানে আমি যিশু দাশগুপ্ত, রবি ওঝা এনাদেরকে পেয়েছি। তো আমার স্কুলিংটাই অন্যরকম, একদম। মানে ফ্লোরে না আমি ইয়ার্কি ঠাট্টা সব করবো, কিন্তু কাজের সময় ইয়ার্কি ঠাট্টা আমার ভালো লাগে না, আমি তখন একটু সিরিয়াস। তো ওই সময়টা না, তখন আমার পড়াশোনায় যেহেতু একটুখানি হবেই, মানে দুটো ম্যানেজ করা, মা পড়াচ্ছে সবই ঠিক আছে, কিন্তু একটু তো নাম্বার এদিক ওদিক হবেই। কিন্তু কোনো দিন আমার বাবা বা মা কোনো দিন কেউ বলেনি বাবু আগে তুই 78 পেয়েছিলিস, এবারে কিন্তু তুই 58 পেলি, এটা ঠিক না, কোনো দিন না। উল্টে বলেছে অভিনয়টা তো ভালো হচ্ছে, অভিনয়টা তো ভালো করে করছো, ওই জন্যেই এটা একটু কমে গেছে, কিচ্ছু যায় আসবে না, মানুষটা চিরকাল ভালো থেকো, কিন্তু মানুষ খারাপ হয়ে যেও না, এত কাঁড়ি নাম্বার দিয়ে আমি রান্না করে খাবো না। আমি চাই আমার মেয়ে ভালো মানুষ হোক, আমার মেয়ে ভালো অভিনেত্রী হোক। পড়াশুনো করতেই হবে অবশ্যই, তার সাপোর্ট আমরা দিচ্ছি, কিন্তু তার মানে এই নয় 100-এ 100 পেয়েছিলে মানে ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে তুমি 100-এ 100ই পাবে, আর তুমি সেই সময় দিতে পারছো না।
এইটাও না খুব দরকার, মানে যখন খুবই আমার দরকার। নাম্বারস খারাপ এসছে কেউ বকাঝকা করেনি, আমি টেনশন করছি যে এবার তো মা দেবে, হ্যাঙ্গার চুড়বে আবার, তো মা বললো ঠিক আছে তুমি আরেকটু মন দিয়ে দেখো, না হলে না হবে বাবাই, শুধু একটাই ফেল করিস না, ফেলটা করিস না, নাহলে কিন্তু আবার সেই সব ছোটরা উঠে আসবে তোর পাশে বসবে, তোমার বন্ধুরা সব উঠে যাবে, ওইটা শুধু মাথায় ঢুকিয়ে দিয়েছিল, ব্যাস দ্যাটস ইট। এই যে ইন্ডাস্ট্রিতে এতদিন হলো তোমার, এত রকম অনেক রকম কাজ করেছো, তুমি সিনেমায় করেছো, তারপরে শুধু সিনেমায় কাজ করোনি, তুমি অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার, তারপর তোমার মানে অবভিয়াসলি মানে অঙ্কুশের একটা কাজ মানে ততটাই তোমার হাউস। এই যে ওই সময় থেকে আজ অব্দি এই যে একটা বদল হয়েছে ইন্ডাস্ট্রির, তো তুমি এই বদলটার মধ্যে সবচেয়ে বেশি বদল কি কি দেখতে পেয়েছো? আমি যেমন প্রচণ্ড আমার মন মেজাজ ভালো কখন থাকে জানো তো, যখন একটা কাজ ধরো আমি অভিনয় করিনি সেটাতে, কিন্তু আমাকে কেউ হয়তো বললো ইন্দুলা তোর কি মত, কারণ আমাদের মানে দেখবে যে মেয়েদেরকে খুব একটা প্রায়োরিটি বা মেয়েদের মাথা থেকে একটা ভালো বুদ্ধি বেরোতে পারে, ক্রিয়েটিভ আইডিয়া বেরোতে পারে, বা মেয়েরা কোথাও খরচা বাঁচাতেও পারে, এইটা কেউ মনে করে না, কেউ না। সেই জায়গাটা না আমার টিম আমাকে ভরপুর দিয়েছে, মানে আমি ধরো নিজে বললাম যে এখানে আমাকে নিয়ে যেও না, আমি যেতে চাই না, আর সব থেকে বড় কথা আমি প্রডিউসার হতেই চাই না, ওটা একটা অন্য হেডেক, আমি ওটা জীবনে নিতে চাই না, আর প্রডিউসারের অনেক দায়িত্ব থাকে, অনেক অনেক অনেক, মানে এটাও তো বলতে হবে একটু কম পয়সায় করে দাও না, আমি তো বলতেই পারি না, ওটা শিল্পী তো আমি কি করে বলবো, তো এই জোনটাতে আমি ঢুকতে চাই না। কিন্তু যখন আমাকে কেউ ক্রিয়েটিভ কিছু ধরো জিজ্ঞাসা করলো, বা তোর কি মনে হয় ইন্দ্রিলা এখানে কি কিছু দরকার নাকি এটা না হলেও চলবে, তখন না আমার ধরো কিছু একটা অ্যাডভাইস আমার থেকে তারা 10 বছর 12 বছরের বড়, তারা নেয় শোনে, এই রেসপেক্টটা আমি আমার টিমের থেকে ভরপুর পাই, প্যাম্পার তো তারা করেই, আর এইটা একটা অদ্ভুত বদল এসছে, যেটা না আমি চিরকাল চেয়ে এসেছিলাম, যে ভুল আমি বলতেই পারি, সেটা তুমি আমাকে রেকটিফাই করে দাও, কিন্তু সব তো ভুল আমি বলছি না, কিছু তো ঠিকও বলছি, ঠিক শোনাটা দরকার, সেটাও তো শোনা দরকার। তো এইটা না শোনার মতন এখন প্রচুর লোক হয়েছে, ভালোবেসে তারা শোনে, আলোচনায় থাকতে পারি, সব সময় কাজের মধ্যে থাকতে পারছি, মানে ধরো মাথা থেকে কিছু মানে মাথায় কিছু ঘুরছে সেটা আমি এক্সপ্রেস করতে পারছি, এই জায়গাটা না একটা অদ্ভুত বদল হয়েছে। আর অঙ্কুশকে আমি হ্যাটস অফ, যে মানে ওর মতন ছেলে তো আমি লাইফে সত্যি কোনো দিন দেখিনি, আমি যখন ওকে চিনতামও না তখন শুধু ওকে একবার একটা সিনেমার কথা হয়েছিল যে ওর সাথে আমার একটা সিনেমা হবে, তো তখন আমি ভেবেছিলাম যে নতুন ছেলে, ওই ইম্যাচুরিটি যাকে বলে, নতুন ছেলে তার সাথে সিনেমা করব, যদি আমার নাম না হয়, হ্যাঁ, বাট যবে থেকে ওকে জানা শুরু করলাম, চেনা শুরু করলাম, আমি তোমাকে বলতে পারি যে ওর মতন ছেলে আমি লাইফে কোনো দিন দেখিনি, এতটা আন্ডারস্ট্যান্ডিং বা এতটা আমাকে বোঝে বা আমাকে ওই স্পেসটা দেয়, তোমার কি মত? খুব ইম্পর্টেন্ট গো। আমি অঙ্কুশের সঙ্গে আলাপ হওয়ার পর আমার অঙ্কুশের সম্পর্কে ধারণাটা জাস্ট মানে ধরো একটা বেসিক ধারণা ছিল আমার, যে ওর মধ্যে এই জিনিসগুলো থাকবে, বাট সেটার একটা চোখ তো তৈরি হয়েছে, এখন একটা মানুষকে দেখলে মনে হয় যে তার কথা শুনলে বুঝতে পারি, বাট ওর মধ্যে একটা যেটা আমি দেখলাম সেটা হলো একটা প্রচণ্ড ডিপ মানুষ আছে খুব, এবং সে কিন্তু খুবই জীবনটাকে একটা অন্য চোখ দিয়ে দেখে, পৃথিবীটাকে একটা অন্য চোখ দিয়ে দেখে। আরেকটা জিনিস যেটা আমি অঙ্কুশের মধ্যে পেলাম সেটা হলো একটা ব্রুটাল অনেস্টি, যে অনেস্টিটা না আমার মনে হয় ওই অনেস্টিটা মানে ওই অনেস্টিটা ছাড়বে না কোনোদিন, কেউ ওর থেকে নিতে পারবে না ওটা কোনোদিন না। ইনফ্যাক্ট অনেকে মানে অঙ্কুশ যেহেতু একটু ইয়ার্কি ঠাট্টা করতে ভালোবাসে, মানে নেচার ওয়াইজ যেহেতু ওরকম, অনেকে না ওকে একটু টেকেন ফর গ্রান্টেড নেয়, সেটা আমি খুব বুঝতে পারি, কিন্তু তারা জানে না যে অঙ্কুশ হাজরা একদমই টেকেন ফর গ্রান্টেড নেওয়ার মতন ছেলে নয়। মানে ওই যে বলে না, আমার যেমন কি জানো তো, আমি যেমন মাঝে মধ্যে একটু রেগে গেলাম আবার ঠান্ডা হয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু অঙ্কুশ বা ওই ধরনের যারা, আমার বাবা যেমন খুব শান্ত ঠান্ডা মানুষ ছিলেন, চট করে রাগ দেন না, কিন্তু বছরে যদি একবার রাগ দেন তাহলে খুব খারাপ হতো সেই রাগটা। তো অঙ্কুশ তাই, মানে ও যদি রেগে যায় বা কিছু,
সেটা না খুব খারাপ জোনে চলে যায়। আমি রেগে গেলে কিন্তু জোনটা খারাপ হবে না, শর্ট হয়ে যাবে, বাট ও রেগে গেলে জোনটা খুব খারাপ দিকে চলে যাবে। কারণ ও এমনি বেসিক্যালি শান্ত এবং রাগলে খুব ভ্যালিড কারণেই রাগবে। হ্যাঁ, আরও প্রচণ্ড ইমোশনাল একটা ছেলে, মানে বিভৎস ইমোশনাল। ও যেভাবে মানুষের জন্য ভাবে, আই ডাউট আমরা কেউ ওইভাবে ভাবি। মানে ওর দূর দূর থেকে কেউ হয় না, বা ওর রক্তের সম্পর্কের কেউ হয় না। ওর কাছে ধরো একটা ফোন এলো, মানে ইনফ্যাক্ট এখন তো অনেক ফ্রড বা অনেক কিছুই হচ্ছে, তো ওর ধরো একটা ফোন এলো বা কিছু ধরো হলো, যেটা ওর থেকে হয়তো কিছু ফিনান্সিয়াল হেল্প চায় কেউ, ওনা ইনস্ট্যান্ট কিছু না ভেবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এবার এখন যেমন সবাই, ওর বাবা মা, কাকু কাকিমা তো প্রচণ্ড ভালো মানুষ, কাকু কাকিমাও বলে যে বাবু তুই একটু যাচাই করে নিস বা একটু দেখে নিস। তো ও হচ্ছে ওই ধরনের মানুষ। একটা কথা হলো, এই যেহেতু অঙ্কুশের কথা উঠলোই, সেটা হলো যে একটা তোমাদের এতদিনের সম্পর্ক, কত 11-12 বছর হলো? বেশি হবে, 13 হ্যাঁ। এই যে একটা এতদিনের সম্পর্ক, আজকের মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মতো সম্পর্ক, এতদিনের সম্পর্ক দেখা একটু ডিফিকাল্ট, লোকে বলে তাই এতদিন সম্পর্ক থাকে না। তো তোমাদের মধ্যে কি ওয়ার্ক করেছে যেটা একদম মানে তোমাদেরকে ইনসেপারেবল করে দিয়েছে, এবং তোমাদেরকে একসাথে দেখলেও বোঝা যায় যে এটা না, এটা একটা মানে একটা ইনসেপারেবল ব্যাপার আছে এদের মধ্যে? হ্যাঁ, মানে আগে যেমন আমাদেরকে নিয়ে তাও একটু ভিউজ পাওয়ার জন্য অনেকে দেখবে ইউটিউবে ছাড়তো যে আলাদা হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, এইসব। এখন আর সেটাও লোকে করে না, মানে হাল ছেড়ে দিয়েছে। আর আমার তো অঙ্কুশের সাথে আলাপটা মাই করিয়ে দিয়েছিল। তাই? হ্যাঁ, মানে কিভাবে করিয়েছিল, আমি তখন জিম করতে গেছিলাম, অঙ্কুশও জিম করতে গেছিলো। আমার মা, মানে জানি না কেন মায়ের কি মনে হয়েছিল, অঙ্কুশের নাচ মায়ের খুব পছন্দ ছিল, টিভিতে দেখতো, কেল্লা ফতের তখন নাচ দিত, গান টানগুলো দিত। তো মা দেখে না বলেছিল এই বাবাই একটু দাঁড়িয়ে যে ওই ছেলেটা হচ্ছে ভালো নাচে। এবার আমার একটু লজ্জা লাগলো, এইভাবে বলো না মা, এই কী রে বাবা, এরকম করে কেউ বলে? না দাঁড়া, আলাপ করবো ওর সাথে। আর আমার মা না ওরকম নয়ও যে ওরমভাবে গিয়ে আলাপ করবে, ওরকম নয়। তো মা পার্টিকুলারলি অঙ্কুশের সাথে আলাপ করেছিল, এবং অঙ্কুশকে প্রায় 8 ঘন্টা বসিয়ে রেখেছিল আমার সাথে আলাপ করাবে বলে। হ্যাঁ, তো অঙ্কুশও ভেবেছিল যে কেন আলাপ করবো, আমার খেয়ে দিয়ে কাজ নিয়ে আমি একটা অচেনা মেয়ের সাথে কেন আলাপ করবো। তাও আবার উঠতেও পারছে না, একজন মহিলা বলেছে, একজন মানে ভদ্র মহিলা বলছেন, অঙ্কুশের ওই সৌজন্যটাও আছে, মারাত্মক আছে, এবার উঠতেও পারছে না। তারপরে যখন আমাকে দেখলো, আমাকে তো চিনতে পেরেছে যে ও আচ্ছা এই মেয়েটি। কিন্তু হ্যাঁ, সত্যি বলবো আমাদের মধ্যে কিচ্ছু ছিল না, আমরা খুব ভালো বন্ধু ছিলাম, বন্ধুই যাকে বলে সেটাই। কিন্তু আস্তে আস্তে না একটা, মানে কেউ কাউকে ওই আই লাভ ইউ বলা, প্রপোজ করা বা ভালো লাগছে খুব, ওরকম নয়, একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়ে গেল, যেখান থেকে না মানে সবসময় মনে হতো যে একটা ক্লিপ গার্ডার বা একটা ফোন, একটা কিছু কিনতে গেলেও ওকে ফোন করে ডেকে নি। এইটা যেটা আমার কোনো দিন লাইফে হয়নি। না, আমার তো আগে কোনোদিন বয়ফ্রেন্ডও ছিল না, ছেড়ে দাও, প্রচুর ছেলে বন্ধু ছিল, তার আমার সব বাডিজ, ওরকম বয়ফ্রেন্ড প্রেম কিচ্ছু ছিল না। তো সেইটা না আস্তে আস্তে আমার একটা রিয়েলাইজেশন হয়, বা হ্যাঁ হ্যাঁ, মানে হিজ দ্য ওয়ান, মানে তখন হিজ দ্য ওয়ানও অত ভাবতে পারছি না, কারণ না আমার নিজের প্রতিও তো তখন ওই কনফিডেন্স নেই যে আমি তো ছোট, আমার তো হতেই পারে একটু ভালো লাগছে, তারপর হয়তো কালকে আবার একটা কাউকে ভালো লাগলো। অঙ্কুশ আমাকে তখন প্রচুর জ্ঞান দিয়েছিল যে তুমি তো ছোট, তোমার আজকে আমাকে ভালো লাগছে, কালকে অন্য কোনো হিরোর সাথে কাজ করবে, তাকে ভালো লাগতেই পারে। কিন্তু সেখানে সম্পূর্ণ ওর ভুল একটা ধারণাও ছিল। বাট আমি না মনে করি, জানো তো, আমরা ওই যে বন্ধুত্বটা আমাদের যে স্টার্ট হয়েছিল, ওইটা একটা অদ্ভুত মানে বন্ডিং আমাদের, যেখানে আমরা সমস্ত কিছু শেয়ার করতাম। ইনফ্যাক্ট অঙ্কুশ একটা তখন রিলেশনও ছিল, যেটা ও আমাকে শেয়ার করতো। আমি ওকে, মানে আমি কেন ওকে অ্যাডভাইস দিতাম আমি জানি না, কারণ আমার তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু দিতাম যে না এটা করা উচিত না, ঝগড়া করা উচিত না, আমার মনে হয় একসাথে থাকা উচিত, কিছু হলেই এই যে ছেড়ে চলে যাব এটা বলা উচিত না, এইগুলো না ওর মাথার মধ্যে মেবি হয়তো ঘুরতো। আর তারপরে যখন আস্তে আস্তে একটা অদ্ভুত রিয়েলাইজেশন হয়ে গেল যে না একে ছাড়া আর চলবে না, তখন না কোথাও না কোথাও আমার মাথায় এটাই সবসময় ঘুরতো যে বাবা মায়ের সাথেও তো ঝগড়া হয়, তাদেরকে তো ছেড়ে আমি চলে যেতে পারি না। বা আমার বোনের সাথে ঝগড়া হচ্ছে, আমি কি বলে দিলাম কথা বলবো না, মুখ দেখবো না? তো সেম, মানে এও তো আমার লাইফে তাই, আমার ওর সাথে 100 বার ঝগড়া হবে, কেন হবে না?
কিন্তু এই হওয়াটাই স্বাভাবিক গো। আমার সারাদিনে মনে হয় 4 বার ঝগড়া হয়। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক, মানে পান থেকে চুন খসলেই ঝগড়া হলো, আর অঙ্কুশ বলবে হ্যাঁ আমি তো ঢাক বাজিয়ে দিয়ে চলে যাবে না, হ্যাঁ তো আর কাকে বাজাবো, এটাও বলি কিন্তু আমি, আর কে আছে যে আমি বাজাবো। বাট এই যে আমার লাইফে মানুষটা আছে, ও তো ঠান্ডা মাথার, তো ও যে ব্যালেন্সটা করে যে না, ও ইন্দ্রিলার এখন মাথাটা গরম আছে, নারী চরিত্র বেজায় জটিল, ডিস্টার্ব করবো না, ঠান্ডা হোক, তারপর আবার একটু পুরকি মারবো, তো তখন আমি ঠান্ডা, তখন আমাদের ঝগড়া মিটে গেছে। এইটাই জানো তো একটা বন্ডিং, যেখানে আমাদের প্রচুর ঝগড়া হয়েছে, 1-2বারই হয়তো খুব সিরিয়াস ঝগড়া হয়েছে যেখানে হয়তো লোকের অ্যাকচুয়ালি ব্রেকআপ হয়ে যায়, বাট আমরা তখন রিয়েলাইজ করেছি যে মানে অসম্ভব ব্যাপার, মানে আমি কাল থেকে ওকে দেখবো না, ওর মুখ দেখবো না, ফোন আসবে না, কথা বলবো না, সিনেমা দেখতে যাবো না, খেতে যাবো না, ইম্পসিবল। এটাই বোধহয় আমার মনে হয় এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে তোমার একটা ট্রান্সফরমেশনের গল্প, তুমি বোধহয় কত, আমি যতদূর দেখলাম 76 থেকে 56 এরকম কিছু একটা হয়েছে। হ্যাঁ, এই যে এই প্রথম কথা হলো কেন ডিসিশনটা নিলে, হ্যাঁ, আর ওই সময়টা কি ট্রোলিং ছিল, নিশ্চয়ই ছিল, তো ওই সময়টা সম্পর্কে এবং ওর থেকে যে ট্রান্সফরমেশনের যে মোটিভেশনটা, কারণ ওটা খুব একটা সোজা কাজ নয়, একদম সোজা কাজ নয়, কারণ এটা কিভাবে হলো। হ্যাঁ, এটা আমি তোমাকে পুরোটাই বলছি। আমি যখন প্রায় 73 মতন আমার এরকম ওজন হয়ে গেছিলো, তখন আমি ফাগুন বউ করতাম এবং খুব ভালোবাসা পেয়েছিলাম, সবাই খুব ভালোবাসতো, ওকে মিষ্টি লাগে, সুন্দর লাগে, শাড়ি ঠাড়ি পরে। কিন্তু তারপরে যখন আমার একটা ফিল্ম রিলিজ হলো ম্যাজিক, তখনও আমি যথেষ্ট গুলুগালুই ছিলাম, ঠিক আছে। এবার তখন না মানে রাজাদা, আমাদের যিনি ডিরেক্টর রাজাদা আমাকে খুব সাপোর্ট করতেন। আমি না একটু নিজেকে দেখে আমার হয়তো সব ড্রেসে মানাচ্ছে না বা কিছু, কারণ ক্যামেরাতে তো আরও অনেক বেশি ডাবল লাগে, ওইটাই, আর কোনো কারণ না। তো আমি একটু আপসেট হয়ে হয়তো গেলাম যে কেমন একটা লাগছে গাউনটা পরে। রাজাদা বলতো যে একদম মন খারাপ করবি না, মুখটা দেখেছিস, এত মিষ্টি মুখ, আমি কোথায় পাবো, মানে এইভাবে মোটিভেট করতেন। তার সাথে সাথে না রাজাদা আমার মাথায় ঢোকাতো, কিন্তু বাবু তুই যদি আর 4-5 কিলো ওজন কমাস না, আরও ভালো লাগবে। কোনো দিন যে তুই হেলদি, তোকে ভাল লাগছে না, এটা পড়লে মানাবে না, কোনো দিন না, নেভার। ইনফ্যাক্ট রাজাদার যে ওয়াইফ পিয়ান, ও আমাকে খুব সাপোর্ট করতো যে ইন্দ্রিলা মিষ্টি লাগছে, ইন্দ্রিলা টেনশন করো না। কিন্তু কোথাও না কোথাও যখন ছবিটা রিলিজ হলো, আমি কোনো ট্রোলিং বা কেউ খারাপ বলছে আমি কিচ্ছু কমেন্টসে পাইনি। কিন্তু যখন আমি আর অঙ্কুশ ধরো ইন্টারভিউতে বসলাম, তারপরে কিন্তু আমি অনেকটা রোগাও হলাম, একটু বেশ অনেকটা। সে পরের ছবিটা যখন করলাম একসাথে, ইন্টারভিউতে আমি আর অঙ্কুশ বসলাম, তখন অনেক রকম কথা এলো যে এ কী করে চান্স পায় ছবিতে। তারা অথচ এতদিন আমাকে টেলিভিশনে দেখেছে, ভালোবেসেছে, কমেন্টসও করেছে, এ কী করে চান্স পায়, মানে এটা তো অঙ্কুশের জন্যই পসিবল, না হলে কি করে এটা হয়। মানে 10 বছর পসিবল হয়নি, অঙ্কুশ পসিবল করতে পারিনি 10 বছর, তো রিসেন্ট করেছে আর কি অঙ্কুশ, আমি যখন হেলদি। তো সেইগুলো তখন আমাকে একটু হালকা হালকা একটু বদর করছিল যে কিভাবে আমি নিজেকে কিভাবে করব, কারণ আমি ভীষণ খেতে ভালোবাসি, আমি খাওয়াটা ছাড়তে পারছি না। কিন্তু জানো তো কোথাও না কোথাও আমার খাওয়াটা দায়ী ছিল না, আমি খুব কম খেতাম, টাইমে ঘুমোনো বা ওয়ার্কআউট করা, কারণ আমি ছোটো থেকে ক্লাসিক্যাল ডান্স করেছি, তো আমার একটা লিন ফিগার চিরকালই ছিল। কিন্তু যখন আমি টেলিভিশনে গেলাম, আমি 24 ঘন্টা শ্যুট করছি, আমি কখন জিমে যাব, কখন ওয়ার্কআউট করব, কখন ফল খাবো, সবজি খেয়ে হেলদি থাকবো, খিদে পাচ্ছে ভাত খেয়ে নিচ্ছি, মাছ খেয়ে নিচ্ছি, তো একটা খুব মানে ইনডিসিপ্লিন লাইফ তখন ছিল। তো তারপরে অঙ্কুশ আমাকে একটুখানি ঠান্ডা মাথায় যথারীতি বলল যে দেখো তোমাকে ম্যাজিকে সবাই খুব ভালোবেসেছে, কিন্তু তুমি কি শুধু ম্যাজিকের মতনই ছবি করবে নাকি আরও অনেক কিছু করবে, কারণ তুমি তো এখন আর টেলিভিশনে নেই, কিছু না কিছু ডিফারেন্ট তো তোমাকে ট্রাই করতেই হবে। আর তোমার এই যে এত শখ, তুমি ফাইট করবে, একটু ওই ধরনের কিছু আনবে ইন্ডাস্ট্রিতে, সেটা তো তুমি মানে সত্যি বলতে হেলদি অবস্থায় যদি করো দেখতে ভালো লাগবে না। তখন আমি ডিসিশন নিলাম যে না,
ইটস হাই টাইম একটু ঠিক হতে হবে, কারণ না যখন নাচ ধরো প্র্যাকটিস করছি বা ওয়ার্কআউটও করতে আমার না একটু কষ্টও হতো তখন। 73 প্লাস কোভিডের টাইমে তো কিচ্ছু করিনি, তো ঠিক। শুধু খেয়েছি বাড়িতে। তখন আমি ডিসিশন নিলাম যে না, আমি কিচ্ছু তাকাবো না, আমি ফুল অন ওয়ার্কআউট করব, ডায়েট করব। তো আমি জানো তো 8 মাসে রোগা হয়ে গেছি, 8 মান্থস। 8 মান্থসে এতটা? দিনে 3 বেলা ওয়ার্কআউট আর শুধু সেদ্ধ খেতাম। বাট 8 মান্থস আমি সেদ্ধ খেয়ে থাকিনি, মানে গ্যাপ দিয়ে দিয়ে ইন্টারভাল করে করে ট্রেনার যেভাবে বলে দিয়েছিল, কিন্তু আমি খুব ডেডিকেটেডলি সব কিছু করেছিলাম। তারপর যখন রোগা হয়ে এলাম তখন না সবার চোখটা এরকম হয়ে গেছিলো যে হ্যাঁ। আর সব থেকে যদি মানে বাবা মায়ের মতন খুশি যাকে বলে না, অঙ্কুশ হয়েছিল, Obviously, যে বুঝতেই আমার পারি। সন্তান বড় হ্যাঁ, হয়ে গেছে ঠিক, এরম ঠিক, টাইপের। খুব কষ্ট করেছি, খুব খেটেছি। আমার ট্রেনার রঘুনাথ জানা, খুব নামকরা ভালো ট্রেনারও, ও আমাকে খুব সাপোর্ট করেছে। এবং ওই সময়টা জানো তো ভীষণ ডিপ্রেশন হয় না খেতে পেলে, আমি তো ভাবতে পারি মাইন্ডটা না। খুব। তো ওই সময়টা না সামহাও ও খুব বুঝে বুঝে যে এই সময় খাবে, আবার এই টাইমটা খাবে না, এই কটা দিন একটু রাইস খাও, এই টাইমটা আচ্ছা, আবার খাবে আচ্ছা, না, আচ্ছা। তোমাকে একটু মিষ্টি খেতে দেবো, খাবে, 2 দিনের বেশি খাবে না। তো খুব সুন্দর করে ওটাকে করেছিল। আর একটা তো জেদ ছিল তখন, দেখুন ওটা যে হচ্ছে। কোথাও না কোথাও ওই কথাগুলো না মাথায় খুব ঘুরতো, যে ও তো ওর জন্যে চান্স পায়, ওর জন্যে চান্স পায়, ওর জন্যে চান্স পায়। মানে এত বছরের এই যে টেলিভিশনের ভালোবাসা বলো বা কিছু, 1 সেকেন্ডের মধ্যে সব চলে গেল। যে আর এটা না কি বলতো, এটা একটা সমস্যাও বটে আমাদের লোকজনের, যে ইনফ্যাক্ট রোগা হওয়ার পরে আমি ট্রোল হয়েছি। কি করে হ্যাঁ। কিভাবে? আগে ভালো লাগতো, এখন কিরম একটা শ্যাওড়া গাছের পেতনি লাগছে। মানে যখন ওই ড্রাস্টিক, কি দেখো আর তোমার বলবো টিম আমি? আসছে, মানে যখন আমি ড্রাস্টিক রোগা হলাম না, মানে সাংঘাতিক। একটা মেয়ে যদি 20 কিলো ওজন কমায় তাকে তো সত্যি চেঞ্জ লাগবে। না না, সেটা লেগেওছে তোমাকে, বাট হ্যাঁ আর মানে লোকে লিখে দিল কিন্তু যে লিখে দিল। আগে ভালো ছিল বাবা মিষ্টি, এখন পুরো শ্যাওড়া গাছের পেতনি। কেউ মানে ছাড়বে না। যাই করো বলতেই থাকবে, ছাড়বে না না তোমাকে। না ছাড়বে না। আগে আমার পডকাস্টে আগে লোকজন বলতো আমি নাকি প্রচুর কথা বলি। হ্যাঁ, এখন আর সেটা বলে না। এখন আমি কথা কিন্তু সেমই বলি, এখনও আমি অনেক কথা বলি, এখনও আমার অনেক ভিউ পয়েন্ট শেয়ার করি, কিন্তু আগে এটা বলতো খুব, এখন এটা বলে না। এখন মাঝে মাঝে এরকম আসে, দাড়িওয়ালা লোকটা একদম সহ্য হয় না, এরকম টাইপের কথা, কিছু বুঝতে পারছে না, জাস্ট সহ্য হয় না এরকম। আর আমি এটাও মানি, সবার আমাকে ভালো লাগতে হবে না পৃথিবীতে, এটা- দরকার নেই তো। আর হতেও পারে না। একটা মানুষকে সবার ভালো লাগবে, তোমাকে সবার ভালো লাগবে না, কিছুতেই লাগবে না। মেজরিটি মানুষের ভালো লাগলেই হবে। আর কি জানো তো, যদি তোমাকে ধরো সবাই ভালোবাসছে, তাহলে তো তুমি ফেক। একদম খুবই ফেক, গ্যারেন্টি দিয়ে। শোনো, আমি তোমায় এটা বলি, আমি আমার জীবনে যখন যখন নতুন মানুষের সঙ্গে আলাপ হয়, আমি না সবচেয়ে আগে খুঁজি এই ফ্লটা কি। কারণ প্রত্যেকে ভালোই থাকে, হ্যাঁ, প্রথমে হ্যাঁ, যখন দেখা হয় হ্যাঁ। তার তো একটা ফেকনেস থাকবে। আর একটা কথা বলো আমাকে, এই ফেকনেস নিয়ে যখন কথা হচ্ছে, তোমার ইন্ডাস্ট্রিতে বন্ধু বান্ধব কি কারা, বিক্রম যেমন তোমার খুব কাছের বন্ধু, বন্ধু ইন্ডাস্ট্রিতে বা কাজের জায়গায় বন্ধু কি হয়, মানে করা যায়, তোমার কি মনে হয়? দেখো, আমি করতে চাইলেও যে সে করবে তার কোনো মানে নেই কিন্তু। মানে আমি এটা ছোটবেলায় খুব ট্রাই করেছি, কারণ আমি না খুব মিশুকে। আর আমি যেই জোনটাতে বড় হয়েছি, মানে কাজের যে অ্যাম্বিয়েন্সটাতে, সেখানে আমি প্রত্যেকের মধ্যে খুব ভালোবাসা, আন্তরিকতা, একে অপরের জন্যে করা, এটা আমি দেখেছি, যেটা এখন আমি আর খুব একটা দেখতে পাই না। তো আমি যদি নিজে থেকে ধরো ইনিশিয়েটিভও নিলাম যে নতুন কেউ এসছে, তাকে আমি বন্ধু করতেই পারি, কেন করব না? সেও যেন না ভাবে যে ইন্ডাস্ট্রিতে সবাই শুধু হিংসেই করে, হিরোইনকে হিংসেই করে, হিরোকে হিংসেই করে, সেটা যেন না ভাবে। সে যে আমার ব্যাপারে সেটাই ভাবছে, এটা কিন্তু নাও হতে পারে। এবং সেটা আমি কিছু কিছু সময় ফেস করেছি বলে আমি নিজেকে, যেহেতু আমি ভালোবেসে ফেললে সবটা দিয়ে ভালোবেসে ফেলি, আর যখন মুখটা ঘুরিয়ে নিই তখন আমার সামনে দাঁড়িয়ে থাকলেও সে ইনভিজিবল। তো ওই জন্য আমি ওই জায়গা থেকে নিজেকে একদম গুটিয়ে নিয়েছি। মানে আমার সাথে তুমি বসে আছো, আমি কোনোদিন ফেক হতে পারবো না। তোমার সাথে কনভারসেশনস হচ্ছে, গল্প করলাম, কথা বললাম, কিন্তু তার জন্য আমি তোমাকে প্রত্যেকদিন ফোন করে কেমন আছো, আজকে চলো মিট করি, খেতে যাই, এই জোনটা আমার অন্যদের জন্যই তোলা আছে। ওই জোনটা আমি আর কাউকে দিই না। সেটা তো স্বাভাবিক, সেটাই হওয়ার কথা আমার মনে হয়। আর তোমার এই যে ধরো বিভিন্ন রকম কথাবার্তা আসে, একজন স্টারের সঙ্গে কানেক্টেড থাকলে বা একজন স্টারের সঙ্গে সম্পর্কে থাকলে
অনেক সমস্যা ফেস করতে হয়। তো সেটা নিশ্চয়ই এই যে তুমি যেটা একটা বললে, এরকম আরও কিছু যখন সমস্যা আরও বিভিন্ন রকম আসে বা এসছে এতদিন ধরে, তো তুমি সেটাকে কি করে নিজের মতো করে, হাউ ডিড ইউ হ্যান্ডেল ইট? আমার একটাই জেদ, জানো তো, আমাকে লোকে যত বলবে ওর জন্যে কাজ পায়, এর জন্যে কাজ পায়, আমার তত জেদ বেড়ে যায় যে আমি তত নিজেকে ভাঙবো, তত নিজেকে চেঞ্জ করব, আর আমি নিজেকে এমন তৈরি করব, শুনতে না খুব দম্ভ মনে হবে, বাট আমার বলতে ইচ্ছে করছে, যেহেতু আমি তোমার সাথে খুব মন খুলে কথা বলছি, মানে আমার সাবস্টিটিউট আর কাউকে পাবে না। যদি আমাকে একবার ভাবে যে ঐন্দ্রিলাকে নেব, তো ঐন্দ্রিলাকেই নিতে হবে। আমি নিজেকে তার জন্যে আমার উপর দিয়ে ঝড়ঝাপটা যাক, আমাকে হয়তো অনেক কষ্ট করতে হবে, আমি করতে রাজি আছি। তো এই জেদটা আমাকে খুব বাড়িয়ে দেয়। আর এখন তো আর ওরকম গায়েও লাগে না আমার, কারণ কোথাও না কোথাও আগে হয়তো আমি একটু মনমরা হয়ে যেতাম বা ভাবতাম, যেহেতু অনেক ছোট থেকে কাজ করছি, তো অঙ্কুশ আমাকে বলতো যে কেন ভাবো এসব নিয়ে, ভেবো না, এসব শুনতেই হবে। তোমার যদি আজকে কোনো প্রডিউসারের সাথে প্রেম হতো না, শুনতে হতো অবশ্যই তাই, প্রডিউসারের বউ তো, বা প্রডিউসারের গার্লফ্রেন্ড তো, কিন্তু তোমার মধ্যে কিছুই নেই বা অডিয়েন্স তোমায় দেখতে চায় না, তাহলে বাবু আমি তোমাকে কাঁধে নিয়ে চলতে পারবো না। একদম ও আমাকে বলেই দিয়েছে। এবং এটা আমার মনে হয় আরেকটু বেশি মানুষের বোঝা উচিত, মানে এক্সপেক্ট করা উচিত না, বাট আমার মনে হয়, এটা আমার বক্তব্য, যে একটা মানুষের মধ্যে যদি ট্যালেন্ট না থাকে, একটা মানুষের মধ্যে যদি পোটেনশিয়াল না থাকে, সে তার যতই কাছের মানুষ হোক, সে ম্যাক্সিমাম তাকে একটা কাজ দিতে পারে, দুটো কাজ দিতে পারে, তার বেশি কিন্তু হবে না, কারণ তার সাথে সাথে আমি মনে করি যে সেই মানুষটারও কেরিয়ার আস্তে আস্তে ড্রপই করবে। একেবারেই তাই। এবং সেটাতে দেখো, তুমি মির্জাতে লোকজন তোমার অভিনয় নিয়ে আলাদা, তোমার প্রেজেন্স নিয়ে, তোমার অভিনয় নিয়ে, আর সবচেয়ে বড় কথা হলো তোমার একদম আলাদা একটা রূপ, একদম, মানে এতদিন যা দেখেছে তার সম্পূর্ণ আলাদা একটা উল্টো একটা রূপ, সেটা দেখে কিন্তু লোকজন বেশ ইয়েই করেছে। এর পরবর্তীতে কি নারী চরিত্র বেজা জটিল নিশ্চয়ই একটা কিছু ইন্টারেস্টিং হবে, কারণ প্রি টিজারটা দেখে আমার হেভি লেগেছে, আমি অঙ্কুশকেও বললাম দারুণ লেগেছে আমার। এটা থেকে লোকজন কি এক্সপেক্ট করবে সেটা তো আমরা মানে একটু জানতেই চাইবো। আর তোমার এর পরে কি ধরনের জিনিস করার ইচ্ছে আছে? দেখো, আমার না, মানে প্রথমত তো আমি জানাতে চাই অনেককেই, যে অনেকে হয়তো একটা ধারণা নিয়ে বসে আছে যে অঙ্কুশ ঠিক করে দেবে আমি কোন কাজটা করব, কোনটা করব না, যেটা একদম ভুল একটা ধারণা। এবং ঐন্দ্রিলা যেহেতু অঙ্কুশের একটা হাউস, তো ঐন্দ্রিলাকে অ্যাপ্রোচ করলে তো প্রচুর টাকা চাইবে। দেখো, আমার যতটা রেমুনারেশন আমি ডিজার্ভ করি, আমি সেটাই চাইবো। তার থেকে আমাকে ধরো কম বলা হলো, আমার মনে হলো হ্যাঁ আমি এই মানুষটার সাথে কাজ করব, আমি কমেও করবো, আমি ফ্রিতেও করবো, যদি সেই কাজটা ওই লেভেলের হয়, যে আমি ছাড়তে দেবো না, প্লাস আমার এই মানুষটার সঙ্গে কাজ করার ইচ্ছে। কিন্তু একটা হয় না যে একটা ধারণা নিয়ে বসে থাকা, যে অনেক পারিশ্রমিক চাইবে, ওদের এখন একটা হাউস আছে, ঠিক আছে, ও তো অঙ্কুশ ছাড়া কাজ করবে না, মানে এইগুলো ফেস করতে হচ্ছে আমাকে। কারণ মির্জার পর আমাকে আমার যারা খুব চেনা পরিচিতি, যারা লেখালেখি করেন, তারা পর্যন্ত না আমাকে একটা কথা বলেছিলেন যে ঐন্দ্রিলা, এক্সপেক্ট করিনি কিন্তু এটা তোর থেকে, যেটা তুই করেছিস। মানে আজকে একটা ফিমেল ফাইট করছে, এটা না সত্যি বলছি, আমরা যারা মেয়েরা ফাইট করি, এটা না ইজি জব নয় একদম, এটার পেছনে প্রচুর হার্ড ওয়ার্ক লাগে, প্রচুর। মানে তুমি যতটা করেছো সেটা যথেষ্ট, মানে অনেকটা। মানে আমি তো দেখো, আমি চেষ্টাটা করেছি, আর আমি না, মানে আমার আরও একটা টেনশন বা আমার একটা জেদ ছিল যে এটা আমাকে আরও বেশি প্রমাণ করতে হবে। তার একটাই রিজন, যেটা অঙ্কুশ হাজরার প্রোডাকশনের ছবি, তো এটা তো আমার কাছে ইজি টু গ্র্যাব বা ইজি পাওয়া, আমার কাছে এটা সবাই বলবে। তো এটা আমার জন্য না একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। আর মানে কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না দেখে আমি 4টে কাজও ছেড়ে দিয়েছি ওই টাইমে, কারণ আমি শুধুমাত্র তখন একটু ঘুষি লাথি শিখবো বলে। কারণ একটা মেয়ে ঘুষি মারা, চড় মারা, একটা ছেলে ঘুষি মারা, চড় মারার মধ্যে দেখবে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ওই ফোর্স, ওই বডি ল্যাঙ্গুয়েজ, মানে আমি যখন ফাইট করছি আমাকে লাগবে একটু ম্যানলি, তাতে কোনো খারাপ নেই, বাট আমি মানে
ওই আলতো হাতে মারলাম, বুঝতে পারছো হবে তুমি না। যে আলতো হাতে মারলো, একটা ছেলেকে মারলো কি করে? হবেই না ওটা। সেটা তো হয় না। তো ওই চ্যালেঞ্জগুলো না মানে আমার কাছে প্রতি মুহূর্তে, মানে তখন না আমার খুব একটা সময় খুব প্যানিক হতো, শরীর খারাপ করতো, আর আমি অঙ্কুশকে বলতাম আমি পারবো তো, যদি না পারি সবাই তো তোমাকেই ঠুকবে, তোমাকেই বলবে। তো সেটা একটা বলতে পারো খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর মানে আমার না নিজের প্রতি এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। একটা এমন কিছু করলাম যেটা এমন আগে কিছু। করিনি। আর এটা জানো তো, আমি তোমাকে এটাও বলছি যে আমার ধরো কিছু একটা করতে ইচ্ছে করছে, আমি কোনোদিন অঙ্কুশকে সেটা বলি না। আচ্ছা। কারণ আমি এক্সপেক্ট করি যে মানে কেউ তো অ্যাপ্রোচ করবে বা কেউ তো বলবে, মানে এই ধারণাটা কেটে যাওয়াটা খুব দরকার যে এ তো একে ছাড়া কাজ করবে না। মানে এই ধারণাটা যদি থাকে তাহলে তো কোথাও না কোথাও অঙ্কুশের প্রতি ওই ধারণা আসা উচিত না যে ঐন্দ্রিলা ছাড়া তো ও কাজ করবে না। ঠিক। সেটা কিন্তু নেই। তো তোমার ক্ষেত্রে কেন থাকবে? এক্স্যাক্টলি কেন থাকবে? এক্স্যাক্টলি, মানে অ্যাটলিস্ট ফোন করে বা জিজ্ঞাসা তো করা উচিত মানুষকে যে তুই কি করবি বা তুমি কি করবে। মানে এটা আমি অনেক ক্ষেত্রে শুনেছি যে ও তো মনে হয় না, বা অঙ্কুশ কি করতে দেবে ওকে, যেখানে মানে অঙ্কুশ উল্টে হয় না যে ভালো কাজ হলে কিন্তু আরও ভালো করে, আরও মন দিয়ে, আরও ভালো করে করো, মানে কেউ যেন খুঁত না খুঁজে পায় তোমার মধ্যে থেকে, সবাই যেন বলে যে না ওকে নিয়েছি, আমার মুখে হাসি ফুটেছে, ও ভালোভাবে কাজ করেছে। তো এইগুলো না একটু ফেস তো মানে যবে থেকে আমাদের মানে অঙ্কুশের স্পেশালি হাউসটা হয়েছে বা আমি কাজ করছি, আমাকে তো ফেস করতে হচ্ছে না তা নয়। এই নারী চরিত্র বেজা জটিল নিয়ে একটুখানি বলো যে এই চরিত্রটা কিরকম, এই চরিত্রটা কি চ্যালেঞ্জ পেলে? এই চরিত্রটা খুব একটা পার্সোনালিটি আছে চরিত্রটার মধ্যে। আমার নাম ছিল আঁখি। আঁখি। হ্যাঁ। আচ্ছা। তো আঁখি এমন একটা চরিত্র, তার একটা অদ্ভুত পার্সোনালিটি আছে। সে একজন স্কুল টিচার, বাচ্চাদেরকে পড়ায়, লাভেবল, বাট তোমার একটু ভয় লাগবে যে আচ্ছা। চট করে কথা বলবো না, থাক যদি ঝেড়ে দেয়, এরম টাইপের চরিত্র। আর অঙ্কুশের চরিত্রটা না পুরো অপোজিট। ওর নাম হচ্ছে ঝন্টু, একটা হিরোর নাম ঝন্টু, এবং হিরোর বেস্ট ফ্রেন্ডের নাম রাজ। আচ্ছা। আর হিরো ক্যারেক্টার ওয়াইজ টোটালি অপোজিট, যাকে তুমি টিজারেও দেখেছো, ফানি বাট কোথাও না কোথাও ইরিটেটিং। মানে তুমি মানে আঁখির মতন মেয়ে এই ক্যারেক্টার নিতে পারবে না, ঝন্টুর মতন ক্যারেক্টার। তো এদের দুজনের একটা কেমিস্ট্রি, এবং আঁখি খুব স্ট্রেট ফেসে ঝন্টুকে কেস খাইয়ে দেওয়া, ফাঁসিয়ে দেওয়া, এগুলো করে। তো এই ধরনের একটা ইন্টারেস্টিং চরিত্র। আর আমার খুব ইচ্ছে ছিল যে টেলিভিশনে আমি যে চরিত্র প্লে করেছি শাড়ি পরে একটা বাঙালি মেয়ে, সেইটা না পুরো আমরা এখানে গোটা ছবিতে আমার চরিত্রটা তাই। হ্যাঁ, কারণ এর আগেই একটা মানে গ্যাংস্টার লেভেলের কাজ করলে। হ্যাঁ, মানে ওখানে তো পুরো আর কি মুস্কান একটা চরিত্র, আমার খুব কাছের মানে খুব মনের একটা চরিত্র মুস্কান। তো ওখান থেকে এই চরিত্রটা টোটালি ডিফারেন্ট, যে একজন খুব শিক্ষিত, একটু গাম্ভীর্য, প্লাস পিন মেরে চলে যেতে পারে, প্লাস পুরো বাঙালিয়ানা ওর মধ্যে আছে ভরপুর, বাঙালিয়ানা ছাড়া কিছু বোঝে না, ওই সাবেকি ব্যাপারটা আগেকার দিনের, তো ওই ক্যারেক্টারটার মধ্যে ভরপুর আছে। বেশ। এবং মানে প্রিটিজার দেখে তো মনে হলো প্রচণ্ড এন্টারটেইনিং একটা ছবি হবে। প্রচণ্ড এন্টারটেইনিং ছবি এটা মানে পুরো ফ্যামিলিকে নিয়ে এসে দেখানোর ছবি। এবং আমি তো বলবো স্পেশালি দাদু দিদাদের তো আনা উচিতই উচিত। এখানে একটা তো মানে সুপার ন্যাচারাল অ্যাঙ্গেলও আছে, সেটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হবে। আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। তোমার পার্সোনালি ঈশ্বর বিশ্বাসটা কীরকম? আমার পার্সোনালি ঈশ্বর বিশ্বাসটা আবার সেই বাবার জোনে যেতে হবে আমাকে, মানে বাবা চলে যাওয়ার পর চলে গেছিলো, কারণ হ্যাঁ চলে গেছিলো, কারণ আমার বাবা ছাদে শ্বেত পাথরের মন্দির বানিয়েছিলেন, সেটা 1 বছরও কাটেনি। সেটা আমার নিতে একটা কষ্ট হয়েছিল, যে মনে হচ্ছিল যে না ইউ ডোন্ট এক্সিস্ট, যদি এক্সিস্ট করতে তাহলে যেত না, সেটাই মনে হয়। হ্যাঁ, যে এতটা যখন আমার বাবা তোমার জন্য করলো বা তোমাকে সবার আগে স্থান দিল, কারণ আমাদের বাড়ি তখন রিনোভেশন হচ্ছিল, আর বাবার টার্গেটই ছিল সবার আগে আমি আমার মাকে স্থান দেবো আর কি, শারদা মা। তো চলে গেছিলো জাস্ট,
কিন্তু তারপর থেকে না আমি রিয়েলাইজ করলাম কোনো বিপদ, এমন এমন কাজ যেগুলো ডিসিশন নিতে পারছি না, কিন্তু উতরে যাওয়া, বেরিয়ে আসা, বিপদ থেকে মুক্ত হয়ে যাওয়া, বা কেউ আমার দিকে কাদা ছুঁড়বে কিন্তু ছুঁড়তে পারলো না, সেই জোনগুলো কাটিয়ে আসার পর থেকে না আমি রিয়েলাইজ করলাম যে কোথাও না কোথাও বাবা আমাকে সবসময় প্রোটেক্ট করছেন, আর মানে মা আমাদেরকে প্রোটেক্ট করছেন। কারণ আমাদের জানো তো ফ্যামিলিতে একটা জিনিস আছে, যারা ধরো খুব মানে খারাপ মন নিয়ে আমাদের সাথে মিশতে আসে বা খুব স্বার্থ নিয়ে মিশতে আসে, আমি বা আমার মা বা আমাদের ফ্যামিলির কেউ স্বার্থ নিয়ে কিছু করি না আমরা, যে এর সাথে মিশবো স্বার্থ আছে বলে, একদম করি না, মাথাতেই আসে না। যেখানে স্বার্থ সেখানে ওই হাই হ্যালো এইটুকুনি, এর থেকে বেশি নয়। তো মানে যারা ওইভাবে আসে আমাদের বাড়ি, তারা খুব বেশি হলে 1 থেকে 2 বার কি 3 বার আমাদের বাড়িতে আসতে পারে, তারপর আর তার কানেকশন থাকে না, কেটে যায়। কারণ আমাদের না শারদামা পা ছড়িয়ে বসে আছেন ওখানে বাড়িতে। তো আমি এটা বিশ্বাস করি, আর আমি ঘুম থেকে উঠেই মা আমাকে সবার আগে হোয়াটসঅ্যাপে শারদামা রামকৃষ্ণের ছবি পাঠিয়ে দেন, আমি চোখটা খুলেই আগে মায়ের মুখটা দেখি। কারণ আমার আবার বিশ্বাসটা না ওই এসে গেছে কোথাও না কোথাও, যে না মানে বাবা মা এনারাই আমাদেরকে প্রোটেক্ট করছেন। এবং প্রেয়ার্স কি মানে কিছু আমাদের অনেক সময় একরকম সম্পর্ক থাকে ঈশ্বরের সঙ্গে, যেটা অনেকটা নিজেদের সঙ্গে কথা বলার মতোই, বাট ঈশ্বরের সঙ্গে ধরো আমার সম্পর্কটা হলো এই কি হচ্ছে, অনেকদিন এই প্রবলেম হচ্ছে, কি ব্যাপার, হ্যাঁ তুমি তো ঠিকঠাক দেখছো না, এরকম একটা সম্পর্ক আছে আমার কনভারসেশন সঙ্গে। হয়। এটা আমি ঠিক ঈশ্বরের সঙ্গে আমার ঈশ্বর বিশ্বাসটা একটু আলাদা, বাট আমার এই কনভারসেশনটা ইন্টারনাল আমার মধ্যে, আমার মনে হয় একটা যেই মানে যেটা বেদান্তর ফিলোসফি, ব্রহ্মের ফিলোসফি, আমি ওই পয়েন্টে কথা বলি। আর অনেকদিন হলো, এবার কিন্তু কিছুটা হতে হবে, হ্যাঁ, নাহলে হচ্ছে না। তো আমি খুব ক্যাজুয়ালি কনভারসেশন করি। তোমার ক্ষেত্রে কিরকম ব্যাপার? একদম তোমার মতন। আচ্ছা, মানে আমি না যে ঠাকুর দেখো ঠাকুর, ওটা আমার আসে না। মানে আমি যেহেতু ওইভাবে দেখি, মানে বাবা মায়ের মতন, তো আমার না কেমন আসে যে ধরো একটা খুব ভাইটাল শট, আমার একটা মনের মধ্যে পারবো কি পারবো না, তাড়াতাড়ি করে আমি আগে ফটোটা বার করি, একটু দেখে নিও প্লিজ, যেন পারি, হ্যাঁ একটু দেখে নিও প্লিজ প্লিজ প্লিজ, কারেক্ট আছে। মানে একদম এইভাবে। এবং এটা একটা ইন্টারনাল ফোর্স তৈরি করে, ইন্টারনাল পাওয়ার তৈরি করে। ইনফ্যাক্ট জানো তো আমি মানে কোনো কিছু প্রেশার করি না, কিন্তু আমি বলি যখন তোমার মনে হবে যে আমাকে তুমি ওই জায়গাটা দেবে, বা আমি যেটা অ্যাচিভ করতে চাইছি তোমার মনে হচ্ছে না ওর এবারও হ্যান্ডেল করতে পারবে, তখনই দিও, কিন্তু একটু দেখে নিও। হ্যাঁ, আমার কাঁধেও তো অনেকের দায়িত্ব আছে, তাদেরকেও তো টানতে হবে, মানে আমার দায়িত্বটা একটু তুমিই নাও, হ্যাঁ দেখে নিও, এইভাবে কনভারসেশন হয়। এবং আমার মনে হয় একটা জিনিস যেটা একটা বয়সের পর চলে যায় আমাদের, আমরা প্রথমে একটা বয়সে তখন স্কুলের রেজাল্ট বা কলেজের রেজাল্টের জন্য ঠাকুর এইবার রেজাল্টটা যাতে ভালো হয়, তাহলে তোমাকে এটা দেবো, একটা ট্রানজাকশনাল একটা জিনিসের এখনো আছে, অনেকেই করে মানত টানত। আমার মনে হয় এই ট্রানজাকশনাল ব্যাপারটা না থাকলে ইট ওয়ার্কস বেটার। কেন আমি তোমাকে বলছি, আমি কোনো দিন রেজাল্ট ভালো আসার জন্যে তুমি এটা করে দাও তাহলে আমি তোমাকে পুজো দেবো, তুমি এটা করে দাও আমি চুলদান করব, আমি বিশ্বাসী নই। কেন বলছি, আমি যেহেতু ওই যে তোমাকে বললাম না বাবা মায়ের মতন দেখি, তো আমি তো মায়ের কাছে যখন কিছু চাই, ও মা এটা একটু করে দাও না, তার বদলে তো আমি কোনোদিন মাকে বলি না তা আমি তোমাকে এটা করে দেবো, গিভ অ্যান্ড টেক পলিসি। তো আমার কাছে শারদামাও না তাই, যে তুমি এটা দেখে নাও, তুমি এটা করে দাও, আর দেখো আমার কিন্তু এটা করার খুব ইচ্ছে, কিভাবে হবে আমি বুঝতে পারছি না, তুমি বুঝে নাও, তার বদলে আমার তোমাকে দেওয়ার মতো ক্ষমতা নেই। আর আমরা কে দেওয়ার মতো বলো তো, আমরা কাকে কি দেব? কি দেব? দেখো একটা মানে একজন অভিনেত্রী হোক, বা সে সিঙ্গার হতে পারে, সে পেইন্টার হতে পারে, যে আর্ট নিয়ে কাজ করার চেষ্টা করে বা আর্ট প্র্যাকটিস করে, তাদের জীবনের একটা জিনিস তো সবসময় থাকে, একটা সেলফ ডাউট থাকে তাদের মধ্যে, একটা সেলফ ডাউটের প্রশ্ন থাকে যে আমি কি এনাফ, মানে আমি কি সত্যি অতটা ভালো, এইটা থাকে নিশ্চয়ই, তোমার মধ্যেও নিশ্চয়ই আছে। এবং তার সঙ্গে একটা কনফিডেন্সের ব্যালেন্স করতে হয়, যে না আমিই পারবো, আমিই সবচেয়ে ভালো। এই দুটো ব্যালেন্স করতে গিয়ে কোথাও, কারণ তোমার যেই সময় থেকে শুরু হয়েছে সেটা একেবারেই খুব কম এজ, খুব ইম্যাচিওর্ড এজ, এবং আস্তে আস্তে ম্যাচুরিটিতে দিকে যাচ্ছ তুমি। সো হাউ ডু ইউ, এখন এই মুহূর্তে কীরকম মনে হয় সেলফ ডাউটটা মাঝে মাঝে আসে? মাঝে মাঝে না, এই সেলফ ডাউটটা জানো তো মানে আমার মানে চিতায় যাওয়ার আগে অবধি থাকবে, কিন্তু যে আমার দ্বারা হবে তো। কারণ আমি না একটা জিনিস মনে করি যে এইটা যেদিন আমার মধ্যে থেকে চলে যাবে,
আমি আর আমার কাজটা করতে পারবো না, কারণ আমি তো ওভার কনফিডেন্স, ধরাছোঁয়ার বাইরে। সেটা আমি কোনো দিন নই। মানে আমার এই সেলফ ডাউটটা থাকে বলেই যখন মানে আমি যদি মির্জা রেফারেন্সই নিই, আমার এত ডাউট ছিল আমি পারবো তো সেই ভয় থেকেই কিন্তু 6 মাস আগে থেকে একটু হলেও নিজে জোগাড় করে, বিক্রম আমাকে হেল্প করেছিল, ওই যিনি ফাইট আমাকে শেখাতেন, জোগাড় করে ফাইট শেখা বা নিজেকে একটু ভাঙা, বা যদি ওই অ্যাটিটিউডটা হয় একটু মেয়ে হলে কেমন হবে, এইগুলো না আমার সেলফ ডাউট ছিল বলেই কিন্তু আমি চেষ্টা করেছি। আমি যদি ভাবতাম যে যেদিন যাব ক্যামেরার সামনে এইভাবে উড়িয়ে দেব, আমি লবডঙ্কা কিচ্ছু পারতাম না। তো এই যে প্রশ্নটা তুমি করলে, এটা কেউ করে না এই প্রশ্ন। তুমি তো পারবেই, তুমি তো এই করবে বলে এখানে তুলে দেবে, তারপর যখন পারবো না মাটিতে ধপাস করে ফেলে দেবে। তো এই ডাউটটা আমার লাস্ট, মানে যেদিন ধরো লাস্ট কাজ আমি করব সেদিনও থাকবে আমার। না, এটা থাকতেই হবে। এটা না থাকলে আমাদের যারা আমরা আর্ট প্র্যাকটিস করি বা প্র্যাকটিস করার চেষ্টা করি, তাদের মধ্যে এই সেলফ ডাউটটাই হলো আমাদের ওই ড্রাইভিং ফোর্সটা, যেটা বারবার আমাদের নতুন কিছু আমাদেরকে ইমপ্রুভ করতে সাহায্য করে, ওই জেদটা আনায়। ইনফ্যাক্ট জানো, এখনো যখন কোনো প্রমোশনে যাই, কোনো স্টেজে উঠবো, এত তো করেছি, বা সব চেনা মানুষগুলোকে দেখছি, ডিওপি বলো, অ্যাক্টার্স বলো, তারা ভালোবেসে ডাকছে, আমার হাত ঠান্ডা, আমার হাত কাঁপছে। আমি ভাবছি গিয়ে মাইকটা ধরে যেন প্রপার অতগুলো মানুষ বসে আছে, হ্যাঁ যেন আমি বলতে পারি, আমি যেন কাউকে হার্ট না করি, আমি যেন পারি, আমাকে রিপ্রেজেন্ট করতে পারি ভালো করে। এখনও স্টিল নাও। সেদিনকে আমরা একটা মানে প্রমোশনে একটা জায়গায় গেছিলাম যেখানে আবিরদা ছিল, এবং সব বড় বড় সিঙ্গার্স, মিউজিশিয়ানস দাদারা, সব বড় বড় লেজেন্ডস তারা আর কি। আমি আর অঙ্কুশ কাঁপছি স্টেজের পেছনে। অঙ্কুশ বলছে, এখনও না ভয়, তোমার কি ভয় করছে? না আমাকে এখন কথা বলো না প্লিজ। আমি কিন্তু টেন্সড। তারপরে আবিরদা যেভাবে ডাকলো, আবিরদা গ্রিট করলো, নাচ করলো, আবিরদা বলছে তোদের মতন আমি নাচতে পারছি না। এই যে এত ভালোবাসা, আন্তরিকতা, সব ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও হাতটা আমার তখন অবধি ঠান্ডা ছিল যতক্ষণ আমি গাড়িতে উঠিনি। হ্যাঁ, আর একটা ব্যাপার, সেটা হলো তুমি একবার স্টেজে চলে গেলে ওটা থাকে না, একবার চলে গেলে। বাট প্রথমটা কিন্তু আমি জানি যে এই তো ডাকবে, স্মার্টলি যাব, ইন্টারাক্ট করব, কথা বলবো, একটু ডান্স করব, সব কিছুতে ভয় লাগছে আমার। দেখো, এটাই হলো ওই ব্যালেন্সটা অফ ইয়োর কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে লাইনটা কিন্তু খুব ছোট, একদম সরু একটা সূক্ষ্ম লাইন। ওটাতে কখন চলে যায় এদিক ওই পারে কেউ বোঝে না। অনেক সময় ফেম ওটাতে ইন্ধন ঘুরিয়ে দেয়, অনেক সময় ঘুরিয়ে দেয়। এবং যেই পরিমাণ ফেম তুমি পেয়েছো দুষ্টু হয়ে, তো ঘুরিয়ে দিতেই পারতো, কিন্তু তোমার ক্ষেত্রে বোধহয় সেটা হয়নি, বিকজ পরিস্থিতি, তোমার ঘটনা, তোমার জীবনের ঘটনা, প্লাস তোমার যেভাবে বড় হয়ে ওঠা, সেই কারণেই বোধহয় তোমার হয়নি ওটা। কারণ না, অনেকে জানো তো দেখবে বলে যে আমি আজকে যেই জায়গায় এসছি আমি কোনোদিন এক্সপেক্ট করিনি, আমি খুব সন্তুষ্ট। আমিও তোমায় এটা বলবো যে আমি যে জায়গায় এসছি আমি কোনোদিন এক্সপেক্ট করিনি, কিন্তু আমি সন্তুষ্ট নই। কারণ আমি মনে করি আমাকে মানে যেটা আমার মাথায় ধরো আছে সেটা আমি প্রকাশ করব না, কিন্তু সেটা অ্যাচিভ করার জন্যে আমাকে যে পরিমাণ খাটতে হবে বা যে পরিমাণ আমাকে কাজ করতে হবে, আমার না সামহাও ফিল হয় সেই সময়টাই নেই আমার হাতে আর। ঠিক একেবারেই তাই। এবং দেখো, এই যে তোমার ওই মানে একটু টেনশন, ওই সেলফ ডাউট, এই পুরোটা না আমি প্রচুর বড় বড় মানুষজনদের সঙ্গে কথা বলেছি যারা ধরো লেজেন্ডারি জায়গায় চলে গেছে, তারাও বলে যে ওটাই হলো সোর্স অফ ইউর কনফিডেন্স। যে ওই টেনশনটা যদি না থাকে, অমিতাভ বচ্চন বলে যে ফ্লোরে গেলে যাওয়ার আগে আই ফিল বাটারফ্লাইজ ইন মাই স্টমাক। হ্যাঁ, ওটা আমাদেরও খুব ফিল হয়। মানে একটা নতুন কাজ, ছোট হোক কি বড় হোক, পরের দিন মানে তার আগের দিন রাত থেকে না একটা অদ্ভুত একটা যে আর একটা নতুন কাজ করতে যাব, এনার্জি, যেন টাইমে ঘুম থেকে উঠে পড়ি, যেন টাইমে পৌঁছে যাই। এখন যা জ্যাম হচ্ছে রাস্তাঘাট, এত কিছু মাথায় করে হতেই হবে। এটাই হলো ওই, বললাম তো, এটাই হলো ওই জায়গাটা বা ওই সোর্সটা। যেমন একটা সম্ভবত কৌশিকী চক্রবর্তীর একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে প্রথম যে বলে, এর যে ফার্স্ট সাটা লাগানোর আগের যে সাইলেন্সটা, দ্যাটস দ্য ওয়ার্ম অফ দ্য মিউজিক। মানে ওটাই হলো
মানে গর্ভ, আচ্ছা, ওই পার্টিকুলার সাইলেন্সটা, হ্যাঁ, ওই সাইলেন্স, ওই পার্টিকুলার সাইলেন্স থেকে যারা তৈরি হবে তারপর, সেটা তো মানে কেউ জানে না যে কি তৈরি কি হবে, হচ্ছে, কি হবে। হ্যাঁ, কিন্তু ওই যে পার্টিকুলার টাইমটায় এটা নাকি প্রচুর সিঙ্গার, প্রচুর ওই যে সাইলেন্সটা ফার্স্ট একটা তবলায় বাড়ি মারবে, হ্যাঁ, তার ঠিক আগের একটা মোমেন্ট হয়, যে মোমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় অ্যাক্টরদের ক্ষেত্রে যখন ওই অ্যাকশনটা বলা হবে তার আগে ওই মোমেন্টটা তৈরি হয় খুব। মানে আজকে তুমি বললে বলে মানে আমি তোমার থেকে এই জিনিসটা শিখলাম, শিখে নিয়ে যাবো এটা আমার সাথে। আমি আজকে রিলেট করতে পারছি যে যখন আমাদের অ্যাকশন বলে তার আগে অবধি না অনেক কিছু মাথায় ঘোরে, হঠাৎ করে একটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। কি করব, এইটা করব, এখানে এইটা করব, এইটা সব। কিন্তু এই রোলিং আর অ্যাকশনের মাঝের যে পজটা, ওইটাই আমি বলছি, ওইটা না তখন না ব্ল্যাঙ্ক, একদম তখন ব্ল্যাঙ্ক হয়ে যায়। তখন ওইটা যদি ব্ল্যাঙ্ক হয়ে যা, যত বেশি ব্ল্যাঙ্ক হবে যার, তত বেশি বেটার অ্যাক্টিং করবে সে, কারণ ওই মোমেন্টটা সে থাকতে পারবে। একদম একদম। দেখো মানে শেষ জীবন অবধি শুধু শিখেই তো যাওয়া, এটাই তো আমাদের জীবন, শেষ জীবন অবধি। আর যারা মনে করে যে আমি তো সব শিখে গেছি, সব বুঝে গেছি, সব জেনে গেছি, মানে তারাই ওই যে আমরা কনভারসেশনটা করছিলাম না যে ট্রোলিং অ্যান্ড অল অ্যান্ড এভরিথিং, তাদের দ্বারাই এগুলো সম্ভব হয়। একদম একদম। কারণ আমিও না মনে করি, আমি মাকেও দেখছি এভরিডে মা কিছু না কিছু শিখছে, এভরিডে আমি এভরিডে কিছু না কিছু শিখছি, অঙ্কুশ এভরিডে কিছু না কিছু শিখছে। আমরা কোনো দিন ভাবিনি যে একটা নিজেদের একটা প্রোডাকশন হাউস তৈরি করা যায়, করতে পারবো। করার পর যে স্টেপসগুলো কি হতে পারে, কি কি প্রবলেমস হতে পারে, আমরা তো সব ভালো সাইডগুলো দেখি, ম্যাক্সিমাম তো খারাপ সাইড আছে, একদম একদম প্রচুর আছে। হ্যাঁ, মানে সেইগুলোকে কি করে ওভারকাম করব দুজনে বসে, জানো তো ভাবি আমরা লিটারালি। মানে এক সময় আমাদের সত্যিই যায় যে আমরা দুজনে বলি একটু বাড়ি থেকে বেরোবে, অঙ্কুশ কোথায় যাবে, আবার খরচা করতে কোথায় যাবে, ভাবে শপিং টপিং, না শপিং না, একটু গাড়িটা নিয়ে চলো একটু জাস্ট একটু ঘুরে আসি, এই মাথাটা কাজ করছে না, বুঝতে পারছি না, এটা একটু গাড়িতেই কনভারসেশনটা হবে। কিছু না কিছু একটা মাথায় আইডিয়া এলো, আমরা আবার ফিরে চলে এলাম। না না, এটা তো হতেই হবে, কারণ প্রেশার তো প্রচুর থাকে, প্রচুর। একটা প্রোডাকশন হাউস আজকের দিনে দাঁড়িয়ে বাংলায়, এবং যে ধরনের ভাবনা মানে তোমাদের মাথায় আছে, অঙ্কুশের মাথায় আছে, তোমার মাথায় আছে, সেটা তো আমার মনে হয় যে ইউ ওয়ান্ট টু মেক সামথিং ডিফারেন্ট, কারণ পরপর এটা দেখাই যাচ্ছে। কারণ সবাই দেখো, মানে প্রোডাকশন হাউস খোলাটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট টাস্ক নয়, কিন্তু সেটাকে বাচ্চার মতন করে বড় করলে, নাম করলে, লোকে জানলো, এবং সেখান থেকে ভালো ভালো কাজ, মানে আজকে যদি আমাকে ইয়াশরাজ ব্যানার থেকে ডাকে, আমি তো অবশ্যই বলবো ইয়াশরাজ ব্যানার থেকে ডেকেছে, বা করণ জোহর ব্যানার থেকে ডেকেছে, বা আমাদের বাংলায় যারা SVF বলো, রানেদা, সুরিন্দর ফিল্মস বলো, আরও বড় বড় উইন্ডোজ আছে, SK মুভিজ আছে, হয় না যে আমাদের হয় না যে এই বড় বড় হাউস কিন্তু ডেকেছে, অতনু মামার হাউসটা, বেঙ্গল টকিজ, সব থেকে বড় এক্সাম্পল কে বলো তো, দেবদা, হ্যাঁ, যে একজন অ্যাক্টর, উনি প্রোডাকশন হাউস খুলে আজকে ওনার প্রোডাকশন হাউস কোথায়। একদম একদম। তো এইগুলো না আমাদেরকে খুব ইন্সপায়ার করে গো, যে মানে আর্টিস্ট হিসেবে যেমন আমি নিজেকে এস্টাবলিশ করতে চাইছি, তেমন আমার প্রোডাকশন হাউস হিসেবে, মানে আজকে যদি আমি কোনো নতুন কাউকে নিই, তাকে তো আমি একটা রাস্তায় হয় না নিলাম, নিয়ে জাহান্নামে ছেড়ে দিলাম, ওইভাবে তো হবে না, তাকে তো আমার স্টার বানাতে হবে। তো সেই জায়গাটা অবধি যাওয়া, সেই প্যাশনটা না থাকলে আমার মনে হয় যে কোনো কাজই করা উচিত না। আর অঙ্কুশের মধ্যে আমি ভরপুর সেই প্যাশনটা দেখি। ওরে বাবা, আমিও দেখেছি সেদিন, ভরপুর, মানে প্রোডাকশন হাউসটাকে দাঁড় করানোর জন্যে ও যে কি লড়াই করে, মানে আমি ওকে তো রাত দিন দেখছি, সারাক্ষণ কিছু না কিছু মাথায় প্ল্যান, ইউনিক প্ল্যান, বা কিভাবে আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হাউসের মধ্যে থাকা যায়, যেখানে ও অ্যাক্ট না করলে নতুন একটা ছেলেকে ধরো লঞ্চ করলো, সে রাতারাতি স্টার হয়ে গেল। একদম একদম। এই ভাবনাটা থাকাটা খুব জরুরি, কারণ এটাই বড় হবে, এটাই বড় করবে মানে একটা হাউসকে। কারণ কি হয়, অবশ্যই অঙ্কুশ তোমার দুজনের ইচ্ছা তো থাকবে যে একটা
দারুণ রোল করতে পারলে, একটা দারুণ পাঠ করতে পারলে, মানে আর তার চেয়ে বেশি কি লাগে বলো তো? কিচ্ছু লাগে না। এবার ওইটা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে যদি প্যারালালি আরো কিছু স্টার্স তৈরি করা যায়, নাথিং লাইক ইট এই মুহূর্তে বাংলার সবচেয়ে বেশি আর জানো তো অনেকে না অনেক রকম করে ভাবে যে মানে ওই ইনসিকিউরিটিটা কাজ করে যে বাবা ও স্টার হয়ে গেল, কিন্তু ইনসিকিউরিটি না তখন কাজ করে, ধরো আমি একটা ছবি করছি, তোমার একটা হাউস আছে, সেখান থেকে অন্য আরেকজন আমাদেরই কম্পিটিটর কেউ আছে ছবি করছে, তখন কিন্তু ইনসিকিউরিটি না, একটা ভয়, বাবা ও যদি ভালো পাঠ করে ফেলে, এটা সবার মধ্যে হয়, কেউ স্বীকার করে কেউ করে না। কিন্তু যখন আমি দায়িত্ব নিয়ে একটা মেয়েকে যদি নিই, আমি সত্যি বলছি তোমাকে, আজকে তোমার পডকাস্ট প্রচুর মানুষ দেখে আমি জানি, মানে আমি যদি তাকে নিই, আমি জান প্রাণ লাগিয়ে দেবো তাকে, মানে নাম্বার 1 স্টার বানানোর জন্য, তার মধ্যে থেকে বেস্টটা বের করার জন্য। একদম। তখন না আমার মধ্যে ওটা কাজ করবে না, ও বাবা আর একটা হিরোইন তৈরি হয়ে গেল, না না, এটা হলে তো ঠিক আছে, তাহলে আর নেভার। তাহলে আর ম্যাচিউর কি হলে, মানে এই ম্যাচুরিটিটা হয়তো আজ থেকে 10 বছর আগে আমাদের ছিল না, হ্যাঁ, একেবারে এখন কিন্তু এসে গেছে তাই থাকার সেই কথা। ম্যাচুরিটিটা, যেমন অঙ্কুশেরও তেমন আমারও। বেশ, আমার অ্যাকচুয়ালি তোমার সঙ্গে আড্ডাটা আই ডি নট এক্সপেক্ট, কারণ তোমার সঙ্গে দেখা হয়নি, আগে চিনি না তোমাকে, যতটুকু তোমার ইন্টারভিউজ দেখেছি, তোমার দেখেছি আলাদা করে, তোমার অঙ্কুশের কি কয়েকটা ইন্টারভিউ দেখেছি, অঙ্কুশের সঙ্গে আলাপ হয়ে যেরকম একটা সম্পূর্ণ আলাদা অঙ্কুশকে পেয়েছিলাম। ইনফ্যাক্ট আমার এখানে যতজনই এসছে, আমি সামহাও প্রত্যেকবারই সারপ্রাইজড হই যে একটা নতুন মানুষকেই চিনতে পাই। তো আজকে একটা নতুন ঐন্দ্রিলা সেনকে আমি চিনলাম, ইনফ্যাক্ট তোমার মাধ্যমে জানো তো, মানে অনেকে আমার না জানা কথাগুলো আজকে শুনলো। হ্যাঁ, না বলা কথা, না বলা কথাগুলো তারা শুনলেন। হ্যাঁ, এবং আমার মানে কি বলবো, একটা হয় না কিছু কিছু একটা ভাইব তৈরি হয়, কিছু কনভারসেশন একটা পয়েন্ট আমার মনেই হয়নি ক্যামেরা চলছিল, এরকম একটা ভাইব তৈরি হয়, বেশিরভাগ পডকাস্টেই হয়। সো দারুণ লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে। ইনফ্যাক্ট আমারও খুব ভালো লেগেছে, এটা জানো তো বলতে হয় বলে আমি বলছি না গো, মানে আমি সত্যিই বলছি যে অ্যাকচুয়ালি আজকে যদি বলো, মানে খুব ভালো লাগলো, মানে আমি তোমার থেকে না অনেক কিছু নিয়ে যাচ্ছি। আমি অঙ্কুশকে গিয়েই বলবো, আমি মাকে গিয়ে বলবো, কারণ আমার মা প্রচণ্ড তোমার কথা শুনতে ভালোবাসেন, আর আমার মা সব সময় বলেন যে বাবা এই যখন সময় পাবি না, গাড়িতে যাচ্ছিস বা কিছু, তুই অরুণাবদার, মানে অরুণাব বলে তোমাকে ডেফিনেটলি, যে ওর কথাগুলো শুনবি, শেখার মতন ব্যাপার আছে। আমি ক্যামেরার থ্রু দিয়ে কাকিমাকে থ্যাংক ইউ বললাম, কারণ সত্যি এটা খুবই 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 আনন্দ পেলাম তোমার সঙ্গে দেখা হয়ে, তোমার সঙ্গে আড্ডা দিয়ে, তোমার সঙ্গে কানেক্ট করে খুব মজা পেলাম। তুমি খুবই মিষ্টি লাগলো আমার তোমাকে, এবং দুষ্টু সময় তোমাকে আমি দেখেছিলাম, তারপর আজকে সামনাসামনি আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমার মনে হয় আপনারাও একটা সম্পূর্ণ নতুন ঐন্দ্রিলাকে পেলেন থ্রু সোল কানেকশন পডকাস্ট, যেটা আপনারা এক্সপেক্ট করেই এই পডকাস্টটা দেখতে আসেন। অ্যান্ড আমার সামহাও এই ঈশ্বরের আশীর্বাদ বলুন বা যেই কারণেই হোক, মানুষজন আমার সামনে ওপেন আপ করে। আজকে ঐন্দ্রিলাও খুবই ক্যান্ডিডলি আমার সামনে ওপেন আপ করলো, এবং দারুণ একটা কনভারসেশন আমরা পেলাম। সো কেমন লাগলো কনভারসেশনটা, সেটা জানাতে অবশ্যই ভুলবেন না, নিচে কমেন্ট অবশ্যই করবেন, যত বেশি কমেন্ট করবেন তত বেশি সুবিধা। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন, আর কতবার বলবো বলুন তো, বলতেও ইচ্ছা করে না, করে ফেলুন না সাবস্ক্রাইব, কী অসুবিধা। থ্যাংক ইউ ঐন্দ্রিলা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। নিশ্চয়ই পরবর্তীতে কোনো একটা পয়েন্টে আবার একটা এপিসোডে দেখা হবে, আর আমি তোমাকে পার্সোনালি রিকোয়েস্ট করব যে আমাদের যে ছবিটা আপকামিং নারী চরিত্র, তুমি প্লিজ দেখো, কারণ আমার মনে হয় আমি তোমার থেকে বেশি অনেস্ট ফিডব্যাক আর কারোর থেকে পাবো। একদম 100% দেখবো। এবং আমি শুধু তাই না, আমি দর্শকদের অনুরোধ করব, বা আমার দর্শকদের বলবো, 9th জানুয়ারি রিলিজ করছে নারী চরিত্র বেজায় জটিল, যেখানে অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে আমরা দেখতে পাবোই। কিন্তু আমার যে প্রি টিজারটা আপনারা অনেকেই দেখে বলেছেন খুব ভালো লেগেছে, প্রি টিজারটা দেখে কিন্তু আমার ছবিটাতে ইন্টারেস্ট তৈরি হলো। আই হোপ আপনাদেরও সেই ইন্টারেস্টটা তৈরি হবে, এবং আপনারাও গিয়ে হলে গিয়ে দেখুন। ভালো সিনেমা কেন দেখবেন না বলুন তো, না দেখার তো কোনো কারণ নেই, এটাই হলো পয়েন্ট। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।